শুরু করি। আমরা লাস্ট দিন যেখানে থামছিলাম আপনাদের কারো মনে আছে কিনা দেখেন। আমরা লাস্ট দিন থামছিলাম যে আমরা মার্জ সর্টের দেখা শুরু করছিলাম এবং মার্জ সর্ট একটা ডিভাইড এন্ড কনকোয়ার অ্যালগরিদম, এটা আমরা আগে থেকে জানি। ডিভাইড এন্ড কনকোয়ার এর ব্যাপারে অন্যান্য সেকশনের চেয়ে আমাদের ভালো আইডিয়া থাকার কথা যদি আমরা ভিডিও মানে অ্যাটলিস্ট দেখি বা ক্লাস টেস্ট মতো করি। তো ইফ দ্যাটস দ্য কেস, আসেন আমরা ডিভাইড এন্ড কনকোয়ারে কোথায় থামছিলাম সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়েছি। আমরা থামছিলাম যে আমরা ডিভাইড করব কেমনে ওইটা আমাদের এক্ষুনি জানার দরকার নাই, বাট আমরা ওইটাকে জাস্ট আপাতত ওইটাকে কি বলে মার্জ করব, মার্জ করতে শিখবো। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ইয়েস দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এটা দেখা যাচ্ছে এখন, হ্যাঁ ঠিক আছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে আপনি ডিভাইড এন্ড কনকোয়ারের আগের মতোই অ্যাপ্রোচ, আপনি এটাকে দুই ভাগ করবেন, দুই ভাগ করে ইয়ে দিবেন, সামহাও একটা রিকার্সিভ ম্যাজিক হয়ে যদি কেউ এটা করে দেয়, আপনি এই দুইটাকে ইউনিফাই করতে পারেন কিনা এটা হচ্ছে আপনাকে দেখতে হবে। তো ইউনিফাই করার ওয়ে আমার হাতে কি, ইউনিফাই করার ওয়ে হচ্ছে আমার হাতে একটা ফাংশন যেটার নাম মার্জ। এটা কি করে, দুইটা, হ্যাঁ দুইটা ছোট ছোট সর্টেড অ্যারেকে একসাথে মানে কনক্যাটিনেট করে একটা বড় সর্টেড অ্যারে বানায়। ওকে, someone is trying to join but I am not হচ্ছে তাকে, সরি I hate this thing. Okay, no one is trying to join, but it's still giving me a sound. Anyways, let's see. আচ্ছা আরেকটা মিনিট। তো what I do is আমি আসলে এই ফেক আইডি দিয়ে না ঢুকে নিজের অন্য আইডি দিয়ে ঢুকি। সরি, আসলে এই লজিস্টিক হার্ডল গুলা মানে পৃথিবীটাকে কেমন জানি কঠিন বানায় ফেলে। I just স্যার আমার মনে হয় স্যার যদি আপনি সবাইকে আমাদের ইনভাইট করে দিতেন লাইক আমাদের ইমেইলে, মানে ওই হ্যাঁ ওইটাকে, আমার কথা হচ্ছে ওইটাকে একবার ইনভাইট করতে হয় না প্রতিদিন ইনভাইট করতে হয়? না একবারই আপনি স্কেডিউল করে দিবেন যে প্রতি বুধবারে মানে রিকারেন্ট। রিকারেন্ট, ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে করবো না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। এখন দেখেন, সো কেউ যদি রিকার্সিভ ওয়েতে আমাকে ম্যাজিকটা করে দেয়, সো হোয়াট আইল ডু ইজ আমি হচ্ছে এটা করতে পারবো। তো এখন কি হবে দেখেন, রিকার্সিভ ম্যাজিকটা করার পরে এই দুইটা কিভাবে আমরা মার্জ করি। এই দুইটা মার্জ করার সহজ উপায় হচ্ছে এখানে একটা পয়েন্টার থাকবে, এখানে একটা পয়েন্টার থাকবে। সো আমরা আগের দিন যেটা বলছিলাম যে এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা এখানে বসবে, পয়েন্টারটা গিয়ে পরেরটায় মুভ করবে। সো ঠিক আছে ভাই, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। কম্পেয়ারিং করো, হ্যাঁ 1 বসবে, 1 এর পরে এই যে এটা যখন এখানে মুভ করে গেল, এখন 2 আর 3 এর মধ্যে কম্পেয়ার হয়ে 2 বসবে, তারপর 2টা হয়ে গেলে এবার এটা এখানে মুভ করে গেল, এখন 3 আর 5 এর মধ্যে কম্পেয়ার হচ্ছে। তো তখন এই পয়েন্টারটা যেহেতু 3 তে আছে, 3টা এখানে বসার কারণে এই পয়েন্টারটা মুভ করবে, খেয়াল করুন, মুভ করে টানে আসবে। সো আমি আজকে এক জায়গায় ল্যাব ক্লাস নিচ্ছিলাম, ওদেরকে এখনো মার্ক শট পড়ানো হয় নাই। সো একজন কম্পেয়ার করার সময় ভাবতেছিল যে 3 এর সাথে সবাইকে কম্পেয়ার করবো, তা না, লাকিলি এরা সবাই 3 এর চেয়ে ছোট বলে এইখানে পয়েন্টারটা মুভ করছে। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে এটা 3 তেই থাকবে আর আমি এটা সবার সাথে কে কম্পেয়ার করবো, তা না। পয়েন্টার যেখানে আছে আমি পয়েন্টার কম্পেয়ার করবো। যেমন এখন 4 আর 5 এর কম্পেয়ার হবে, 4 5 কে থেকে কম্পেয়ার করে যেটা ছোট সেটা এখানে বসাই দিব, সেটা হচ্ছে 4। তাহলে এই পয়েন্টারটা মুভ করবে, বাকিটা জায়গায় থাকবে। এইভাবে আমরা হচ্ছে মার্জ করব। এখন এই হচ্ছে কথা, এই লাস্ট ক্লাসে এই কথাটা বলছিলাম, তাহলে আমার মার্জ করার কমপ্লেক্সিটি কত। এই অ্যারেটা যদি n সাইজের হয়, এটা কত, n/2। এটা কত, n/2। আমি আসলে কি করতেছি, এই অ্যারেটা একবার ট্রাভার্স করতেছি পুরা, এই বাম পাশ থেকে ডান পাশ, এই অ্যারেটাও একবার ট্রাভার্স করতেছি বাম পাশ থেকে ডান পাশ। তো n/2 প্লাস n/2, আলটিমেটলি আমার এই মার্জ করার কমপ্লেক্সিটি হচ্ছে n। বোঝা গেল? স্যার অথবা অন্যভাবে চিন্তা করতে পারেন যে এইগুলোর কথা ভুলে যান, আপনি কি করতেছেন, এই দুইটা ছোট ছোট অ্যারে মিলায়ে এই অ্যারেটাকে ফিল আপ করতেছেন। এই অ্যারেটার সাইজ হচ্ছে n। তা আপনি এই অ্যারেটা যেহেতু ফিল আপ করতেছেন, তো আপনার n বার ফিল আপ করা লাগবে। স্টিল কমপ্লেক্সিটি এখান থেকেও চিন্তা করতে পারেন n। সো আবার অন্য আপনি যদি বলেন যে কই স্যার এটা তো পড়তেছেন আর এটা তো লিখতেছেন, কোনো সমস্যা নাই। পড়া একটা কাজ, লেখা একটা কাজ যদি হয়, তখন এই দুইটাই বুঝেন। এই দুইটা পড়তে সময় লাগবে টোটাল n, এটা লিখতে সময় লাগবে টোটাল n, n প্লাস n 2n। কিন্তু আমার ওই যে অর্ডারের কমপ্লেক্সিটিতে এইসব 2 কনস্ট্যান্ট ছোটখাটো n এর ফাংশন সব দূর হয়ে যায়, থাকে শুধু n। সো এটা আসলে স্টিল অর্ডার অফ n। তো এটা যদি বোঝা গিয়ে থাকে, আসেন আমরা এইবার আসলে বোঝার চেষ্টা করি যে মার্জ তো আমরা বুঝে গেলাম, কিন্তু এই রিকার্সিভ ম্যাজিকটাকে এটা বোঝার চেষ্টা করি। এই কোডে আমি একটু পরে আসতেছি। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইজ, এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আসলে মার্জের আগে কি হয়। এই আমার একটা ফুল অ্যারে, এটাকে দুই ভাগ করে দিলাম, ভালো কথা। এক ভাগ এখানে গেল, এক ভাগ এদিকে গেল। এইটাকেও আমি আবার হাফ করব, এক ভাগ এদিকে গেল আর এক ভাগ এদিকে গেল।
এইটাকেও আমি এখন আবার হাফ করব, খেয়াল করেন এটাকে আসলে হাফ করলে কিছু থাকে না, একটা এলিমেন্ট থাকে এই পাশে, একটা এলিমেন্ট থাকে এই পাশে। এখন আমি আর ভাগ করব না, যখন আমার কাছে একটা এলিমেন্ট আছে তখন আমি আর নিচে ভাগ করে কিছু পাঠাবো না। কেন? কারণ আপনাকে যদি আমি একটা এলিমেন্ট দিয়ে বলি এটাকে সর্ট করো, এটাকে কি আসলে সর্ট করার কিছু আছে? না স্যার। সারা বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, এটাকে সর্ট করার আসলে কিছু নাই। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আর সর্ট করার কিছু নাই, এটা অটোমেটিক সর্টেড। এই দুইটাকে আপনি মার্জ করে ফেলবেন। এই যে 6 আর 4 কে আলাদা আলাদা, এটা আসলে সর্ট করার কিছু নাই, এদেরকে মার্জ করে ফেলবেন বেসিক্যালি। সামনে মানে পরে দেখাবো আর কি। সো নামতে নামতে যখন আর সর্ট করার কিছু থাকবে না তখন থেকে আপনি মার্জ করা শুরু করবেন এবং তাতেই কাজ হয়ে যাবে। এখানেও সে একই অবস্থা, 3 আর 8 এটা 2 ভাগ হইলো, এটা আবার 2 ভাগ হইলো। তো যখন আমার কাছে অ্যারের সাইজ হবে 1 তখন আমি থেমে যাব, তখন আমি আর কাজ করব না। যখন আমার অ্যারের সাইজ হবে 1 তখন আমি থেমে যাব, তখন আমি হচ্ছে মার্জ করা শুরু করব। এই এখানেও একই কথা, এখানেও একই কথা। তার মানে যতক্ষণ অ্যারের সাইজ 1 হচ্ছে ততক্ষণ আমার ফাংশনটা রিকার্সিভ কল হইতে থাকবে। এইটার উপরে মার্জ সর্ট কল হইলে ও দুইটা ছোট ছোট মার্জ সর্ট কল করবে, এটার উপরে কল হইলে ও দুইটা ছোট ছোট মার্জ সর্ট কল করবে, আবার এটার উপরে কল হইলে ও দুইটা ছোট ছোট মার্জ সর্ট কল করবে। এটা একটা, এটা একটা। কিন্তু এইটাকে আমি আর ভাঙবো না, এটার উপরে আর কল করবো না। এটা হচ্ছে আমার বেস কেস। এই যে রিকারেন্সের একটা বেস কেস থাকে না, দেখছেন তো আপনারা? নাইলে হচ্ছে ইনফাইনাইট রিকারশনে ঘুরতে থাকে। এটা খেয়াল করছেন কখনো? জি মানে স্যার। আপনারা কখনো রিকারশন ইনফিনিট লুপে ফেলতে পারছেন? মানে ইনফিনিট লুপ চিনেন? রিফাতা ইসলাম, আপনি চিনেন ইনফিনিট লুপ? স্যার বেস কেস না দিলে ইনফিনিট লুপ হবে, মানে হ্যাঁ সেটাই, মানে রিকার্শনটাই। রিকারশন আপনি যদি থামানোর কোনো ব্যবস্থা না করেন, রিকারশন যদি শেষ পর্যন্ত গিয়ে কোথাও না থামে, তাইলে ওইটা আলটিমেটলি চলতেই থাকবে, আজীবন চলতেই থাকবে। যেমন ওই যে ওয়াইল্ড ট্রু, এটা একটা মানে ইনফিনিট লুপ। সো ইনফিনিট লুপে ফেলানোর অনেক রকম উপায় আছে, তার মধ্যে রিকারশনের বেস কেস না দেওয়া এটা একটা বিষয়। তো আমাদের এই রিকারশনের বেস কেস হচ্ছে যখন এন এর সাইজ হবে 1 তখন আমি আর যাবো না, তখন আমি থেমে যাবো। তাহলে দেখেন, সো এই যদি অবস্থা হয় তাইলে যেটা ব্যাপার হবে সেইটা হচ্ছে, দেখেন আমি সো এইটা আমি এখন মার্জ করা শুরু করছি। এই যে 6 আর 4 যদি মার্জ হয় তাহলে একসাথে 4 6 হয়ে গেল। খেয়াল করেন এই যে এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে। সো আমার মার্জ ফাংশন আগে যেমন দুইটা সর্টেড অ্যারেকে মার্জ করতো, স্টিল দুইটা সর্টেড অ্যারেকে মার্জ করতেছে। 6 একটা সর্টেড অ্যারে ইটসেলফ, একটা সিঙ্গেল এলিমেন্টের অ্যারে, তার মানে এটা অলরেডি সর্টেড। 4 একটা সর্টেড অ্যারে। তো আমার ওই মার্জ ফাংশন কল করলে এই দুইটা মিলায় 4 6 হবে, হয়ে গেল। 3 আর 8 এই দুইটা জাস্ট একটার পর একটা লেগে যাবে। এখানে যেমন উল্টাচ্ছিল এখানে আর উল্টাবে না, 3 আর 3 8ই থাকবে। তারপরে দেখেন এই পাশে 1 5, এটা 1 5 আর 2 7 যা ছিল তাই হবে। এইবার এরা যখন মার্চ হবে তখন কিন্তু এই দুইটা একসাথে করে সুন্দর একটা সর্টেড অ্যারে হয়ে যাবে। 3 আগে যাবে, তারপর 4 যাবে, তারপর এখান থেকে 6 যাবে, তারপর এখান থেকে 8 যাবে। তো মার্জ ফাংশনটা আপনারা বুঝে থাকলে এটা আপনাদের জন্য তেমন কোনো কঠিন হবে না, একই জিনিস। সেম এটা এখানে আবার সেই একই কথা, এই দুইটা যখন হয়ে যাবে তখন আমি ডাবল মার্জ করবো। যে এই মার্জটাই তো আপনাদেরকে এতক্ষণ আমি দেখাইলাম, তাই না? এই যে এই মার্জ ফাংশনটা কিভাবে কাজ হয় সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি। সেইটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই হচ্ছে আমার, দেখেন টোটাল অ্যারেটা দিন শেষে সর্টেড হয়ে গেল। বুঝে গেল? দিন শেষে আমার টোটাল অ্যারেটা এইরকম ভাঙচুর করে করে, আমাকে একটা ফুল অ্যারে দেওয়া ছিল, আমি ওটাকে ডিভাইড করে করে ছোট ছোট অ্যারে বানাইলাম। যখন ছোট ছোট অ্যারেগুলো সর্টেড হয়ে আসলো আমি এটাকে মার্জ করে একটা বড় অ্যারে বানাইলাম। এই সেম কাজ আমি প্রতি স্টেপে করি। এটা এই স্টেপে করছি, এই স্টেপে করছি, এইভাবে করতে থাকবো। সো এগেইন একটা ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ। সো এগেইন টু কোয়েশ্চেন্স। কি কোয়েশ্চেন্স? এটা কাজ করে কিনা, এটা ফাস্ট কিনা। সো কাজ করে কিনা দেখেন, এখন খেয়াল করেন ফাস্ট কিনা এটা বুঝার একটা উপায় এখানে আমরা দেখাচ্ছি। ওই যে আমরা ইনসার্শন সর্টের 2 রকম ইমপ্লিমেন্টেশন দেখছিলাম, একটা হচ্ছে নাইভ ফালতু, আর একটা হচ্ছে বেশ ভালো। আর ওই দুটার সাথে আমাদের এই যে নতুন যে সর্ট মার্জ সর্ট ওইটাকে কম্পেয়ার করতেছি। দেখেন এইটা হচ্ছে নাইভের রান টাইম, এটা হচ্ছে ইনসার্শন সর্ট ভালোটার রান টাইম। আর এইটা দেখেন, এইটা হচ্ছে আমার নতুন যে কি বলে এখন যে শর্টটা শিখলাম, এটা চমৎকার এবং ওইগুলার চেয়ে অনেক ফাস্ট, অনেক ফাস্ট। সো মানে দেখে মনে হচ্ছে আপাতত যে এটা বেশ ফাস্ট, এখন সেটা কেমন ফাস্ট সেটা আমরা একটু দেখবো। সো এটার ক্লেইম যেটা আমরা করতেছি সেটা হচ্ছে এইটার রান টাইম হচ্ছে n log n। এতদিন পর্যন্ত আমরা যত সর্টিং অ্যালগোরিদম দেখছি, ইনসার্শন সর্ট, বাবল সর্ট, তারপরে সিলেকশন সর্ট, সো ওই সবগুলা রান টাইম ছিল হচ্ছে কত? অর্ডার অফ n স্কয়ার। মনে আছে আনাফ তাহমিদ? এই জি আপনার স্যার। প্রোফাইল পিকচারে এটা কি গোকু? না স্যার, এটা ইস্কানার। আল্লাহ আমি চিনি না। ডেফিনেটলি সিনথের।
আচ্ছা, আমি বলতে চাচ্ছি আমরা এতদিন পর্যন্ত যত সর্ট শিখছি, এই যে ডেটা স্ট্রাকচার ক্লাসে শিখছি, তার আগে ওই যে আরো যত পাইথন টাইথন কোর্স করছি, ওইখানে যে সকল সর্টিং শিখছি, সবগুলোর কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার। কেন? কারণ আমার দুইটা ফর লুপ চলতে থাকে, একটা ফর লুপ, তার ভিতরে আরেকটা ফর লুপ চলে। সো এটা এন টাইমস চলে, ভিতরেরটা এন টাইমস চলে, টোটাল অর্ডার অফ এন স্কোয়ার। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে আমরা একটা নতুন সর্টিং অ্যালগোরিদম শিখলাম যেটার নাম মার্জ সর্ট, সেটার কমপ্লেক্সিটি হচ্ছে এন ইন্টু লগ এন। এন লগ এন মানে হচ্ছে এন ইন্টু লগ এন। বুঝছেন আমার কথা? এন ইন্টু লগ এন, এটা হচ্ছে আমার কমপ্লেক্সিটি। আগেরটা ছিল এন ইন্টু এন, মানে অর্ডার অফ এন স্কোয়ার। আর আমরা যেটা শিখতেছি এখন সেটার নাম হচ্ছে এন ইন্টু লগ এন। এখন বলেন তো কোনটা ফাস্টার? আমাকে বলেন হচ্ছে, রিফাত বলেন। হ্যাঁ রিফাত, আপনি বলেন কোনটা ফাস্টার? এন ইন্টু এন। খেয়াল করেন লগ এন বেশ, হ্যাঁ মানে এখন দেখেন এটা বুঝার তাহলে খেয়াল করেন এইটুকু তো বুঝতেছেন যে এইখানে আছে এন ইন্টু লগ এন। হ্যাঁ আপনি এবার সাইলেন্ট করে দেন, মিউট করে দেন। হ্যাঁ থ্যাংক ইউ। আমি বলতেছি যে এইখানে এন এন আছে, তো এটা নিয়ে সমস্যা নাই। তাহলে যেইটা এখন লগ এন যদি বড় হয় তাইলে এইটা বড়, আর যদি এন বড় হয় লগ এর চাইতে তাহলে এইটা বড়, তাই না? বোঝা গেছে সবার? ও হ্যাঁ, সেটা যদি হয় তাহলে মোট কথা আমার এইটার কমপ্লেক্সিটি আমি বলতেছি এন লগ এন, আর আমার এতদিনের কমপ্লেক্সিটি যা সর্টিং শিখছি সেগুলো হচ্ছে এন স্কোয়ার। তো এন লগ এন বড় হবে না এন স্কোয়ার বড় হবে সেটা সোললি ডিপেন্ড করে এটার উপরে, যেটা হচ্ছে এন স্কোয়ার, এটা হচ্ছে এন লগ এন। সো দুইটাতে একটা করে এন আছে, এই দুইটা এন যদি চলে যায় তাহলে লগ এন বড় নাকি এন বড়, এটাই হচ্ছে দেখার বিষয়। তো আপনি যদি দুইটা গ্রাফ আঁকেন দেখবেন যে লগ এন এর গ্রাফ হচ্ছে এই রকম, ছোট ছোট মানে আর বাড়ে না খুব একটা, আর এন এর গ্রাফ হচ্ছে এই রকম। তো এমনিতে লগ এন হচ্ছে ছোট। এখন লগ এন কি জিনিস, লগ এন কি জিনিস এটা বুঝার মানে একটা উপায় আমি আগের দিন বলছিলাম যে লগ এন আসলে কি। এগুলো হচ্ছে এন স্কোয়ারের গ্রাফ, আর এটা হচ্ছে এন লগ এন এর গ্রাফ। তো আপনি দেখে বুঝতে পারতেছেন যে আসলে লগ এন বেশ ছোট। লগ এন ছোট হয়েছে বলেই আসলে এটাই অবস্থা, এটা একদম মাটির কাছাকাছি মিশে গেছে। আর এন স্কোয়ার হইলে এটা অনেক উপরে উঠে যাবে। সো লগ এন ইজ লেস দেন এন, বা এন লগ এন ইজ লেস দেন অর্ডার অফ এন স্কোয়ার, এবং সিগনিফিকেন্টলি ছোট। আচ্ছা এটা গেল ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে তাহলে লগ এন কি জিনিস, লগ এন কি জিনিস বুঝানোর আরেকটা ছোট চেষ্টা করি। দেখেন লগ কি, সেটা আগেও একদিন বলছি আবার বলতেছি। সো লগ এন মানে কি, লগ এন হচ্ছে একটা নাম্বারকে মানে একটা এন কে আপনি ধরেন 2 দিয়ে ভাগ করতে যাচ্ছেন। তো যতবার আপনি ভাগ করতে পারবেন তত সংখ্যাটাই হচ্ছে লগ এন। তাহলে দেখেন এই যে 32 কে আপনি 2 দিয়ে ভাগ করলেন 16 হইল, একবার ভাগ করলেন 16 হইল, দুইবার ভাগ করলেন 8 হইল, তিনবার ভাগ করলেন 4 হইল, তারপর কত 4বার ভাগ করলেন 2 হইল, 5বার ভাগ করলেন শেষে গিয়ে 1 হইল। তো কোনো একটা কিছুকে আপনি 2 দিয়ে ভাগ করতে থাকলে এক সময় 1 চলে আসবে। তো যতবার আপনি ভাগটা করতে পারবেন তত সংখ্যাটাই হচ্ছে লগ। তার মানে আপনাকে যদি এটা বলি যে লগ 2 অফ 32, এই কথাটার মানে হচ্ছে 32কে কতবার 2 দিয়ে ভাগ করা যাবে, 32কে কতবার 2 দিয়ে ভাগ করা যাবে? উত্তর হচ্ছে 5বার। কেন? একবার ভাগ করলে 16, 2, 3, 4, 5, 5বার ভাগ করছি বলে এই 1 চলে আসছে। তো এটার আনসার হচ্ছে 5। তো এইভাবে কল্পনা করতে পারেন যে কোনো একটা সংখ্যা যদি এরকম থাকে যে লগ 2 বেস n, তো আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতেছি যে n কে আমি কতবার ভাগ করতে পারবো 2 দিয়ে, যতক্ষণ না 1 হয়। তো যখন 1 হয়ে যাবে তখন থেমে যাবো। তো যতবার ভাগ করা যাবে ওই সংখ্যাটাই হচ্ছে আমার এখানে বসবে। সো আমাকে একটু বলেন, রুমাইসা মুমতাহিন আপনি কি আমাদের সাথে আছেন? জি স্যার। চমৎকার, আপনি আমাকে এটা বলেন লগ 16 কত, এই যে এটা কত? আমার কথা 4। চমৎকার, থ্যাংক ইউ। সো এইখানে হ্যাঁ বোঝা গেল যে 2 টু দি পাওয়ার 4 আসলে 16। তো এইভাবেও চিন্তা করতে পারেন, অন্যভাবেও চিন্তা করতে পারেন, সেই একই কথা। সো লগ এন মানে হচ্ছে এন কে আমি আসলে কতবার ভাগ করতে পারি। তো ওইটা আসলে সিগনিফিকেন্টলি এন এর চাইতে ছোট হবে স্বাভাবিক। এন মানে হচ্ছে 1 থেকে শুরু করে এন পর্যন্ত যাওয়া, আর এন মানে হচ্ছে এটা, এন আসতে গেলে এরকম করতে হয়। আর লগ এন মানে হচ্ছে এটাকে আমি 2 দিয়ে ভাগ করব। তো আমি একবার ভাগ করলেই এটা হাফ হয়ে যাবে, n/2 হবে। পরের বার ভাগ করলে n/4 হয়ে যাবে। সো খুব দ্রুত লগ ফাংশন খুব তাড়াতাড়ি 1 এ চলে আসে। যে 32 থেকে 1 এ আসতে আমার মাত্র 5 বার ভাগ করতে হয়েছে। 1024 কে আমি যদি 2 দিয়ে ভাগ করতে থাকি মাত্র 10 বার ভাগ করা যাবে, কারণ 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024।
তো আপনি যদি 2 দিয়ে ভাগ করতে থাকেন 1024 কে মাত্র 10 বার ভাগ করতে পারবেন, এই হচ্ছে কথা। সেটা যদি বুঝে থাকেন এই হচ্ছে লগ, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে লগ এন আসলে এন এর চাইতে অনেক ছোট, সিগনিফিকেন্টলি ছোট। স্যার জি বলেন। এইটা তো ধরেন লগ 2 বেসের ক্ষেত্রে, কিন্তু আমরা তো হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে হয় লগ Yes. 10 বেস নিয়ে কাজ করি। আমরা এতদিন ছোটবেলা থেকে যত কাজ করছি আমরা লগ 10 বেস নিয়ে কাজ করছি, যে এই জায়গায় আমাদের একটা শিফট হবে। কেন শিফট হবে? ভালো প্রশ্ন করছেন, এটা আমার এখানে বলা উচিত। যে আমরা এতদিন 10 বেস নিয়ে কাজ করছি কারণ আমরা এতদিন সংখ্যা 10 এর পাওয়ারে হিসাব করছি, যেমন এই যে 1 কোটি 10 কোটি এগুলো সব হচ্ছে 10 এর পাওয়ার, তাই না? 1 কোটি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7, 1 লাখ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5। পৃথিবীর সবার 10 টু দি পাওয়ার মানে 10 বেজে হিসাব করে সবাই, কিন্তু আমরা কম্পিউটার সায়েন্টিস্টরা মোটামুটি 2 ভাগে মানে 2 বেজে হিসাব করি। কেন? 2 বেজে হিসাব করার অনেক সুবিধা আছে। আমরা মোটামুটি সব কাজকে 2 ভাগে ভাগ করি। এই যে ডিভাইড এন্ড কনকোয়ার শিখাইলাম, এটাকে কি আমরা 10 ভাগে ভাগ করছি না 2 ভাগে ভাগ করছি? 2 ভাগে ভাগ করছি না? তো আমাদের বেসটা 2 হওয়া উচিত, এই আর কি। আমাদের বেসটা মোস্টলি 2। আবার আমরা বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করি ইয়ে কমানোর জন্য, ডিজিট কমানোর জন্য। বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করলে কি সুবিধা এটা কিন্তু লোকজন সহজে বুঝে না। হ্যাঁ, এটা বুঝে যে সবকিছু 0 1 0 1 0 1, বাট মানে এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে এখানে নাম্বার মাত্র 2টা। খেয়াল করেন, আপনাকে ওই যে গুণের যে রুল শিখাইছিলাম, গুণ শিখাইছিলাম মনে আছে? যে n ইনটু nটা ডিজিট গুণ করতে হয়। সো খেয়াল মানে n ডিজিটের 2টা নাম্বার গুণ করতে হয়। এখন দেখেন আমাদের সংখ্যা পদ্ধতি যদি 10 বেসের হয় তাহলে টোটাল কয়টা সংখ্যা আছে? 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা আছে না? 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা আছে। আবার তাইলে খেয়াল করেন যে 2টা 1 ডিজিটের নাম্বার গুণ করলে কত হবে? ওটা কিন্তু অনেকগুলা উপায় আছে। 0 0 0 1 0 2 এগুলা সব আমাকে জানতে হবে। 1 ডিজিটের কতগুলি গুণ সেগুলো সব আমাকে জানতে হবে। তার মানে এরকম 10c2 মানে অ্যাটলিস্ট 45টা গুণফল আমাকে মুখস্থ রাখতে হবে। 45টা গুণফল মানে কি? 10c2 মানে হচ্ছে আমার কাছে 10টা ডিজিট আছে, যে কোনো 2টার গুণফল আমার মুখস্থ রাখতে হবে। কিন্তু আমার নাম্বার যদি বাইনারি বেসড হয়, বাইনারিতে ডিজিট থাকতে পারে 0 আর 1, 0 আর 1, তাহলে আমার ম্যাক্সিমাম গুণফল হইতে পারে 0 0 0 1 1 0 1 1। মাত্র 4টা পসিবল কেস। এই পসিবল কেস কমায় আনছি, আমার সংখ্যা অনেক বড় বড় হয়ে গেছে। কিন্তু আমার সুবিধা যেটা, কম্পিউটার রিপিটেটিভ কাজ অনেক ভালো করতে পারে। তো ওকে ইন্টেলিজেন্সের কাজ করতে না দিয়ে আমি যদি ওকে রিপিটেটিভ কাজ করতে দেই কোনো সমস্যা নাই। তো আমি আমার নাম্বারের বেস কমায় আনছি, শুধু 0 আর 1 করছি, তাতে যেটা সুবিধা হয়েছে আমার পসিবল কেস কমে গেছে। আমার 1 থেকে 9 পর্যন্ত এরকম এতগুলি সংখ্যা হ্যান্ডেল করতে হয় না। 2টা সংখ্যা মাত্র 2টা ডিজিট হ্যান্ডেল করলেই হয়। সো আমরা কম্পিউটারে এই কাজটা, মানে কম্পিউটার কেন, আমরা যত রকম কম্পিউটিং ডিভাইস আছে সবকিছুতে এই কাজটা করি। তো আপনি যেটা কোয়েশ্চেন করছেন, আমরা কম্পিউটার সায়েন্সের লগের বেস হিসেবে 2 কে নিব সবসময়। এখন আপনি যদি বলেন যে রায়হান ভাই স্যার এটা দেখেন, এটা হচ্ছে লগ 10 বেস এন, এইটাকে খুব চমৎকার ভাবে মানে লগ 2 বেস এনে কনভার্ট করা যায়। মানে এইটা আসলে এই যে একটা কুইজের কোয়েশ্চেন ছিল, এটা নিয়ে মনে হয় আপনি জিজ্ঞেস করছিলেন। মাঝে মধ্যে কিছু কোয়েশ্চেন আসে যে এগুলা মানে আই এম নট শিওর যে এই কোয়েশ্চেন গুলাও বা কে বানায় বা কোথা থেকে যে আসে কোয়েশ্চেন গুলো আমি জানি না। আর আমি যেহেতু কোর্সটাতে লিগ্যাসি হিসেবে ঢুকছি, মানে কোর্সের সূচনা লগ্ন থেকে তো আমি ছিলাম না, তো কিছু জিনিসপত্র হচ্ছে মানে আমি ইনহেরিট করছি আগের জায়গা থেকে। যেমন একটা কোয়েশ্চেনের মানে দেওয়া আছে, তো এই যে লগ 2 বেস এন মানে অর্ডার অফ লগ 2 বেস এন আর অর্ডার অফ লগ 3 বেস এন এর মধ্যে কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য নাই? খেয়াল করে দেখেন। এটা বুঝতে হইলে ওই যে আমি একটা ইয়ে লিখছিলাম, কোথায় জানি, এই যে ডিসকর্ডে আমি কিছু একটা লিখছিলাম, এই যে এসটির সাথে। হ্যাঁ, এসটির সাথে মানে অনেক ইয়ে করতেছিলাম ওইখানে দেখেন আসলে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে লগ 3 বেস এন মানে আসলে কি। লগ 3 বেস এন মানে হচ্ছে এই জিনিসটা, এই যে লগ 3 বেস এন। এটা আসলে আপনি যদি একটু অ্যালজেব্রা নিয়ে ধস্তাধস্তি করেন তাইলেই পাবেন। লগ 3 বেস এন মানে হচ্ছে 3টা এখানে থাকবে, এই যে এইটা পাওয়ার হবে, এইটা বেস হবে, এই যে মানে এটাকে হচ্ছে বেস চেঞ্জের রুল বলে। আমার কাছে 3 বেস এন আছে, ওইটাকে আমি 2 বেস এন বানাচ্ছি এইভাবে। সো এটা খেয়াল করেন, লগ 3 বেস 2 এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। এটা ফার্স্ট কথা হচ্ছে এটা হয়, এটা হচ্ছে মানে এটা একটা অ্যালজেব্রার রুল। তো এটা যদি হয় তাহলে খেয়াল করেন লগ 3 বেস 2 এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, অ্যাবসলিউটলি একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এইটা যদি হয়েই থাকে তাহলে লগ 3 বেস এন আসলে বেসিক্যালি সি অফ লগ 2 বেস এন। তো ওই যে আমরা জি বলেন, এখানে কে সাইড বলেন। স্যার এই সেমই একটা কোয়েশ্চেন মনে হয় একজন আস্ক করেছিল স্যার, 2 টু দি পাওয়ার লগ n প্লাস 1 স্যার, আমি ওই জিনিসটা একটু বুঝিনি স্যার। 2 টু দি পাওয়ার লগ, এই যে আপনি কি এটা বলতেছেন? 2
টু দি পাওয়ার লগ এন প্লাস 1, এই যে ইকুয়েশনটা ছিল, বাট আমি স্যার এটা কমপ্লিট করে দেখলাম স্যার 0.23 আসে, এটা মানে n টু দি পাওয়ার 0.23। আচ্ছা দেখেন তো, আপনারা এরকম করলে কেমনে হবে? এই যে দেখেন তো, এইগুলি কথাবার্তা বলেন কেন? এই দুইটা কি? এই যে 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 3 মানে কি? এটা না? সো এই যে এটাকে যদি আপনি ভাঙচুর করতে চান, ভাঙচুর করলে কি হবে? 2 ইনটু যে এইটাকে, মানে এটাকে তো আমি পাওয়ারটা ওই পাশে সরাই দিতে পারি, তাই না? সো 2 ইনটু 2 টু দি পাওয়ার লগ, হ্যাঁ পাওয়ার গুলো যোগ হবে। সেই 1টা তো কিছু আসবে যাবে না, এই 1টা আলটিমেটলি একটা 2 হিসেবে সামনে বসবে। এটা যে কথা, হ্যাঁ বলো। ডিভাইড করলে স্যার মানে 2 টু দি মানে n টু দি পাওয়ার 0.3 আসবে স্যার। n টু দি পাওয়ার 0.3? ইয়েস স্যার। কোন কোশ্চেনটার কথা বলতেছেন? স্যার স্যার আমার কোশ্চেনটা হলো যে এখানে স্যার যদি লগ 2 থাকে স্যার, আর লগ 2 এর বদলে লগ 10 বেস থাকে সেক্ষেত্রে। জি জি। এখন স্যার আমার কোশ্চেনটা হলো এরকম যে স্যার 0. মানে n টু দি পাওয়ার 0.3 আর n টু দি পাওয়ার 1 এটার মধ্যে তো অনেক ডিফারেন্স আছে, রাইট স্যার? আপনি বলতে চাচ্ছেন এরকম কিছু একটা, একটু দাঁড়ান। না না, জাস্ট স্যার n টু দি পাওয়ার 0.3 আর n টু দি মানে শুধু n, এই দুটার মধ্যে তো ডিফারেন্স অনেক আছে, রাইট? হ্যাঁ অবশ্যই, n টু দি পাওয়ার 0.3 আর n টু দি পাওয়ার 1 তো এক জিনিস না, দুটো তো আলাদা, কমপ্লিটলি আলাদা। আমি এসটি কে আস্ক করছিলাম, সে আমাকে বলছে সেম জিনিস, আমি এটার জন্য অনেক কনফিউজ ছিলাম। সমস্যা নাই, মানে আসলে ব্যাপার যেটা সেটা হচ্ছে আমি মানে ইয়ে করতেছি না, মানে এসটিরাও আসলে শিখতেছে, ফার্স্ট থিং ফার্স্ট, বেশ মানে অনেক কঠিন কঠিন প্রশ্ন আছে, তো এসটিরাও শিখতেছে। সো মানে ওই ধরনের কোনো কেসেস আসলে আমিও চেষ্টা করি যাতে এসটিদেরকে আমরা জিনিসপত্রগুলো জানাই দিতে পারি। তো এসটিরা অল নোয়িং গড না, তো মানে দেয়ার আর ক্যাভিয়াটস টু, এন্ড হচ্ছে মানে ওদের কাছে গেলে যেটা সুবিধা হয়, ফার্স্ট লাইন অফ ডিফেন্স আর কি এসটিরা। সো ইন দ্যাট কেস মানে আপনি কিছুটা হেল্প পাবেন, কিন্তু মানে ওইটাকে 100% অ্যাকিউমেন্ট করা যাবে না। এই সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে, দেখেন লগ 3 বেজ এন আসলে লগ 2 বেজ এন এগুলোর সাথে কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য নাই? আপনি 10 বেজ এন এর কথা বলতে পারেন, যে ধরেন আপনার কাছে আছে হচ্ছে লগ 2 বেজ এন, আপনি এটাকে লগ 10 বেজ এন এ রূপান্তর করতে চান, কি করবেন? বেজ পাওয়ারের হিসাবে নিয়ে আসবেন, যে এটা এখানে থাকবে 2, যেটা করতে চান সেটা এখানে দিয়ে দিবেন লগ 2 বেজ 10 ইনটু, আরে আল্লাহ আমার হাতের লেখার যে অবস্থা হচ্ছে, আল্লাহ কবে যে আমাকে বকা দেয়। স্যার আলটিমেটলি একটা কনস্ট্যান্ট জাস্ট গুণ থাকে। জি জি জি, একটা কনস্ট্যান্ট মাল্টিপল হয়, যেটা একটা কনস্ট্যান্ট সেইটা একটা সি লগ এত 10 বেজ এন। সো আপনি খেয়াল করলে তো দেখবেন যে এতদিনে যে দুনিয়ায় অর্ডার যখন আমরা লিখে ফেলি তখন আসলে এই কনস্ট্যান্ট এগুলি আর ম্যাটার করে না, এগুলি হচ্ছে গোল্লায় চলে যায়। কনস্ট্যান্ট যদি ম্যাটার নাই করে, সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লগ 2 এন্ড লগ 10 বেজ এন? নাথিং। তা আপনি ওইটাকে জাস্ট সিম্পলি আপনি ওই যে কোথায় এলজি, তারপরে এগুলিকে আলাদা আলাদা বলতে পারেন, কিন্তু এগুলি আলাদা আলাদা অবশ্যই। ধরেন এলজি মানে 2 বেজ এন, লগ মানে 10 বেজ এন, এলএন মানে ই বেজ এন, হোক যা পারে তাই হোক, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার যখন আমি এটার উপরে এই অর্ডার সাইনটা বসাই দিই। এই অর্ডার সাইনটা বসানোর সাথে সাথে এই পাশে যে কনস্ট্যান্টটা ছিল এটা পট করে ভ্যানিশ হয়ে যায়, থাকে শুধু এই পার্টটা। তো এই জিনিসটা কিন্তু মানে পৃথিবীর অন্য কোথাও সত্যি না। যদি আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি কেবল তখনই সত্যি যে যখনই আমি অর্ডার বসাচ্ছি কনস্ট্যান্ট গুলো অটোমেটিক চলে গেল, এগুলো আর কোনো দরকার নাই। তো বুঝছেন কথা? ওইখানে যে আনসারটা ছিল ওইটা ইনভ্যালিড ছিল, গুড লাক যে মানে ওইটা সরাই দেওয়া হয়েছে। সো দ্যাটস গুড, ইন ওয়ান সেন্স দ্যাটস গুড। তো যাই হোক, স্যার, জি বলেন। স্যার ওই যে রিকারশনের ইকুয়েশন থেকে কেমনে একটু টাইম আসতেছি, এটা আমরা আজকের ক্লাসেই দেখবো। সো হচ্ছে আমাকে দেখেন, জি জি অবশ্যই আপনাদের অ্যাসাইনমেন্ট করতে লাগবে, ইয়েস আমি দেখাবো। যাই হোক, আমি যেটাতে আসতেছিলাম সেটা হচ্ছে লগ মানে হচ্ছে আলটিমেটলি কতবার আমি 2 দিয়ে ভাগ করতে পারি। সো লগ 64 মানে হচ্ছে 6। তো ইফ দ্যাটস দ্য কেস, তো এইভাবে এখন খেয়াল করেন লগ কিন্তু খুব স্লোলি গ্রোয়িং একটা ফাংশন। পৃথিবীতে যতগুলি পার্টিকেল আছে ততগুলি নাম্বারকে আমি যদি 2 দিয়ে ভাগ করতে থাকি ম্যাক্সিমাম 280 বার ভাগ করতে পারবো। তার মানে পৃথিবীতে ম্যাক্সিমাম এতগুলি পার্টিকেল আছে, এবং সেটা কিন্তু মানে 2 টু দি পাওয়ার 280 অনেক বড় একটা নাম্বার। স্টিল এটাকে 2 দিয়ে ভাগ করতে থাকলে মাত্র 280 হবে। এই জন্যই লগ অনেক স্লোলি গ্রোয়িং একটা ফাংশন। এই যে এরকম এরপরে আর বাড়ে না, সহজে আর বাড়ে না। এন আপনি যতই বাড়ান লগের ভ্যালু আর সহজে বাড়ে না। তো এই যেটাই বুঝাচ্ছে যে এন লগ এন গ্রোজ ভেরি স্লোলি, এই জন্য এন লগ এন অনেক স্লোয়ার এন স্কোয়ারের চাইতে, কারণ লগ এন হচ্ছে সিগনিফিকেন্টলি স্লোয়ার। তো এই হচ্ছে কথা। তো আমরা যেটা বুঝাইতে চাচ্ছি মার্জ সর্ট হচ্ছে সিগনিফিকেন্টলি ভালো। এখন দেখেন তাহলে মার্জ সর্টের ভালো বোঝা গেল, মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি এন লগ এন যদি হয় তাহলে খুবই ভালো কথা। কিন্তু মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি এন লগ এন, এটা আপনাকে কিভাবে আমি প্রুফ করে দেখাবো? এটা প্রুফ করার দুইটা উপায় আছে।
একটা উপায় আমরা এতদিন ধরে দেখে আসছি, সেটা এখানে আমরা 2 মিনিটে দেখবো। এরপরেই হচ্ছে আমরা ওই উনার মেথডে চলে যাব, কিভাবে রিকার্শন দিয়ে সলভ করতে হয়। এখন দেখেন, তা আপনার কাছে প্রথমের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে n সাইজের একটা অ্যারেকে সর্ট করতে হবে। এটাকে আমরা বলতেছি লেভেল 0, কাজ এখনো শুরু করি নাই। ওইটাকে আমরা 2 ভাগ করে কি করছিলাম, n/2 সাইজের 2টা প্রবলেম বানাইছিলাম, মনে আছে? 2টা ছোট ছোট অ্যারেতে ভাগ করছিলাম, প্রত্যেকটার সাইজ ছিল n/2। ক্লিয়ার? Yes, sir. আর জি, স্যার। সেইটাকে আমরা আবার 2 ভাগ করছি, তো প্রত্যেকটা ভাগ হইছে n/4। তাহলে এখান থেকে 2টা প্রবলেম, এখান থেকে আবার 2টা প্রবলেম। তাহলে লেভেল 1 এ প্রবলেম ছিল 2টা, লেভেল 2 তে প্রবলেম হইছে 4টা। আচ্ছা, বুঝা গেছে? লেভেল 2 তে প্রবলেম হচ্ছে 4টা, এটা হচ্ছে লেভেল 2। তাহলে এইভাবে করে 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 আমি যখন লেভেল টি তে যাব, লেভেল টি তে কি হবে খেয়াল করেন, প্রত্যেক যত আমি লেভেল বাড়াচ্ছি তত 2 দিয়ে ভাগ হচ্ছে। লেভেল 1 এ 2 দিয়ে একবার ভাগ হইছে, লেভেল 2 তে 2 দিয়ে 2 বার ভাগ হইছে, মানে প্রত্যেকটা প্রবলেমের সাইজ হচ্ছে n/2 স্কয়ার লেভেল 2 তে। তাহলে লেভেল টি তে প্রত্যেকটা প্রবলেমের সাইজ হবে n/2 টু দি পাওয়ার টি। এবং আমার কাছে টোটাল কয়টা প্রবলেম আছে? মজার ব্যাপার হচ্ছে আমার কাছে 2 টু দি পাওয়ার টিটা প্রবলেম আছে। যেমন দেখেন, এক লেভেল শেষে প্রবলেম ছিল 2টা, তার মানে 2 ইন্টু 1। 2 লেভেল শেষে আমার কাছে প্রবলেম হচ্ছে 4টা, মানে 2 স্কোয়ার। ঠিক একইভাবে টি লেভেল শেষে আমার কাছে প্রবলেম আছে 2 টু দি পাওয়ার টিটা। তাহলে 2টা জিনিস, এক হচ্ছে প্রবলেম কয়টা, 2 টু দি পাওয়ার টিটা। প্রত্যেকটা প্রবলেমের সাইজ কত, n/2 টু দি পাওয়ার টি। বোঝা গেছে? এটা আপনারা বুঝতে পারবেন যদি আপনারা ওই আগের স্লাইডগুলো ভালো মতো দেখে থাকেন এবং আমার সাথে থাকেন। তো আমি এইভাবে করে কখন স্যার, করবো? জি, ইয়াস সারা বলেন। n Yes, স্যার বলেন। n/n টু 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 দি পাওয়ার 2t কিভাবে হয়? n/n টু দি n পাওয়ার বাই 2t n না, টু দি পাওয়ার 2t। n/2 টু দি পাওয়ার 2t। সরি, 2 টু দি স্যার, পাওয়ার 2t না, ওই 2 টু দি পাওয়ার আপনি t। ওখানে যে লিখেছেন ওটা। সরি সরি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কি লিখতেছি? সরি, মানে যা লেখা আছে তাই হবে, এই যে এটা হবে। আমি 2 টু দি পাওয়ার, ইস, আমার নিজেই তো কষ্ট লাগছে, এইটা হবে, সরি। এটা তো বুঝছেন? হ্যাঁ, টি লেভেলে তাহলে এটাই আসবে, জি n/2 টু জি, দি হ্যাঁ, পাওয়ার এই টি। যে এখানে যেটা আছে, আমি এখানে একটা 2 লিখে ফেলছিলাম তাই না সাথে? ইয়াস, ভুলে যান, জি স্যার। সরি সরি। সো আচ্ছা, এটাকে কি ওই যে বোনাস হিসেবে কাউন্ট করা যায়? করা যেতে পারে, ইয়াস। এটার জন্য একটা বোনাস পাইতে পারেন আপনি, পাইতে পারেন না, পাবেন। সো ইফ দ্যাটস দ্য কেস, তাহলে আসলে কি হচ্ছে খেয়াল করে দেখেন। আমার কাছে এই লেভেলে যে প্রবলেমটা আছে, আপনি আমাকে একটু মনে করায় দেন, পরে আপনাকে একটা বোনাস দিয়ে দেবো। সো এইটাকে আপনি যদি 2 ভাগ করেন, টি লেভেলের পরের লেভেলে গেলে প্রত্যেকটা প্রবলেমের সাইজ হবে আবার 2 দিয়ে ভাগ, তার মানে প্রত্যেকটা প্রবলেমের সাইজ হবে এত। আরো নতুন করে ডাবল ডাবল প্রবলেম হবে, এই হচ্ছে কথা। তাহলে আমার একটা লেভেলে কতটুকু কাজ হয়? আমার একটা লেভেলে কাজ হয় হচ্ছে ওই ছোট ছোট প্রবলেম 2টা সলভ করতে গেলে যতটুকু কষ্ট হয়, 2টা ছোট ছোট প্রবলেম প্লাস ওদেরকে মার্জ করতে যতটুকু কষ্ট হয়, খেয়াল করেন। ওই যে 2টা ছোট ছোট প্রবলেম সলভ হয়ে আসতে কতটুকু সময় লাগলো, আর ওই যে 2টা সর্টেড এরেকে মার্জ করতে আমার যতটুকু সময় লাগলো, এই হচ্ছে কথা। তাহলে খেয়াল করে দেখেন, ধরলাম আমার কাছে এখন যে প্রবলেম আছে সেটার সাইজ হচ্ছে কে। তাহলে আমি যদি ওইটাকে 2 ভাগ ছোট ছোট করি, তাহলে প্রত্যেকটা ভাগের প্রবলেমের সাইজ হবে k/2, k/2। আর তাদেরকে মার্জ করতে আমার 2টা k/2 সাইজের এরেকে মার্জ করতে হবে। কি লাভ হইলো? এই যে এটা আপনাকে অলরেডি আমি দেখাই দিছি, যে 2টা k/2 সাইজের অ্যারেকে মার্জ করতে আমার টোটাল অর্ডার অফ k টাইম লাগে, অথবা 2টা n/2 সাইজের অ্যারেকে মার্জ করতে টোটাল অর্ডার অফ n টাইম লাগে। এটা ওরা আবার নতুন করে বোঝানোর চেষ্টা করছে, উই অলরেডি নো ভেরি ওয়েল। সো এটাকে আমরা স্কিপ করে যাব সুন্দর করে। এরপরে আমরা যেটা দেখবো, এখন তাহলে খেয়াল করে দেখেন, শেষ পর্যন্ত আমরা রিকার্শন ট্রিতে চলে আসছি। তো রিকার্শন ট্রি আমাকে কি বুঝাচ্ছে, প্রত্যেক লেভেলে আমার কতটুকু টাইম লাগতেছে। তাহলে খেয়াল করে দেখেন, এই লেভেলে আমার কতটুকু টাইম লাগতেছে সেটা মাপবো, এই লেভেলে কতটুকু লাগতেছে মাপবো, এরকম করে প্রত্যেকগুলা লেভেলে যতটুকু কাজ হবে সবগুলাকে আমি মেপে একসাথে করে দিব। এই হচ্ছে আমার কাজ। কি রকম? তাহলে দেখেন, এটা হচ্ছে লেভেল 0। লেভেল 0তে আমার কাছে প্রবলেম আছে কয়টা? একটা, তাই না? টোটাল প্রবলেম কয়টা? একটা। হ্যাঁ, আমি যে ইয়ে দিয়ে আঁকাচ্ছি মামা, তুমি চুপচাপ বসে দেখো, তুমি কিন্তু কথা বলো না। হ্যাঁ, সো লেভেল 1 এ আমার কাছে কয়টা প্রবলেম আছে বলেন? সাইফ? স্যার লেভেল 1 একটাই, লেভেল 1 এ স্যার 3টা প্রবলেম। 2টা প্রবলেম আছে, যে 2টা নীল বক্স, তার মানে 2টা প্রবলেম। লেভেল 2 তে আমার কাছে প্রবলেম আছে 4টা বেসিক্যালি। থ্যাংক ইউ। আচ্ছা, এইভাবে করে লেভেল টি তে আমার কাছে প্রবলেম আছে 2 টু দি পাওয়ার টিটা। আরো মজার ব্যাপার হচ্ছে, লেভেল লাস্ট লেভেলে গিয়ে আমার কাছে কয়টা প্রবলেম আছে বলেন? +1, 2 টু দি পাওয়ার t +1।
কে বলছেন? স্যার স্যার এন জানা এম কে বলছে? স্যার আমি স্যার সাইজ সাইফ। আচ্ছা, লোকজন আপনারা বুঝছেন কিনা দেখেন। এই আপনারা মিউট করেন, হ্যাঁ খেয়াল করে দেখেন। লাস্ট লেভেলে গিয়ে আমার কাছে এনটা প্রবলেম আছে কেন, খেয়াল করে দেখেন। আপনার মনে আছে ওই যে এইখানে একটা স্লাইড ছিল, এই যে আমরা কি করতেছিলাম আসলে, আল্লাহ আমাকে এত পিছনে যেতে হবে। লাস্ট লেভেলে গিয়ে আসলে এই যে খেয়াল করেন, অ্যারে সাইজ 1 ছিল। হ্যাঁ অ্যারে সাইজ 1 ছিল। তাহলে আমার টোটাল প্রথম অ্যারে সাইজ হচ্ছে n, লাস্ট লেভেলে এক সাইজের কয়টা অ্যারে আছে? nটা। স্যার আমার বুঝছেন কাছে কথা? মনে হয় এটা হবে না যদি স্যার এটা ইভেন নাম্বার না হয়, যদি অড নাম্বার হয় Yes, তাহলে একটা yes. লেভেল আমরা এক্সট্রা অড নাম্বার নিয়ে কোনো কথাই বলবো না। অড নাম্বার নিয়ে কাজ করলে যা হবে ওই 19-20 হবে, 19 থেকে 19 আর 19.5-20 এরকম কিছু একটা হবে। ওইটা নিয়ে আমরা আপাতত বদার্ড না, ওইটা নিয়ে আমরা বদার্ড হব পরীক্ষার এক্সামে। যান পরীক্ষায় আপনাদেরকে যারা বেশি পারেন তাদেরকে ওইটা দিয়ে দিলাম, আপনারা বসে বসে সলভ করবেন। সো খেয়াল করে দেখেন লাস্ট লেভেলে প্রবলেম আছে nটা। আচ্ছা এই গেল হচ্ছে কয়টা করে প্রবলেম আছে, আর প্রত্যেকটা প্রবলেমের সাইজ কত সেটা আমরা মাপতে চাই। তাহলে প্রথম লেভেলে একটাই প্রবলেম, সেটার সাইজ হচ্ছে n। সেকেন্ড লেভেলে দুইটা প্রবলেম, তাদের প্রত্যেকের সাইজ হচ্ছে n/2। লেভেল 2 তে প্রত্যেকটা প্রবলেমের সাইজ হচ্ছে n/4। এবং মজার ব্যাপার হচ্ছে লেভেল টি তে প্রত্যেকটা প্রবলেমের সাইজ হচ্ছে n/2 আর লাস্ট লেভেলে প্রত্যেকটা 1। প্রবলেমের সাইজ হচ্ছে 1। চমৎকার, থ্যাংক ইউ সারা। রিফাত আপনি বুঝতেছেন? না বুঝলে ইয়াস বলবেন, আদারওয়াইজ বললেন না। সো ঘটনাটা কি হলো দেখেন। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে খেয়াল করেন ঘটনাটা কি হলো। সেটা হচ্ছে আমার এই লেভেল 0 তে একটা প্রবলেম, প্রত্যেকটা সলভ করতে আমার সময় লাগতেছে n। তাহলে লেভেল 0 তে আমার কাজ করতে হয়েছে n, এটা ইনটু এটা। কয়টা প্রবলেম, প্রত্যেকটায় কতটুকু কাজ। লেভেল 1 এ দুইটা প্রবলেম, প্রত্যেকটা সাইজ n/2, এই দুইটা মাল্টিপ্লাই করলে স্টিল n। লেভেল 2 তে স্টিল n। লেভেল টি তেও যদি আপনি যান, এটা n/2 প্রত্যেকটা প্রবলেমের সাইজ এত, আসেও প্রবলেম এতগুলা, যদি মাল্টিপ্লাই করেন এটা চলে যাবে, থাকবে হচ্ছে n। একইভাবে আপনি যদি লাস্ট লেভেলে যান, লাস্ট লেভেলে প্রবলেমই আছে nটা, প্রত্যেকটা প্রবলেমের সাইজ 1, স্টিল আপনার n। তাহলে প্রত্যেকটা লেভেলে আপনার কাজ হচ্ছে n। তাহলে আপনার যেটা কোয়েশ্চেন করতে হবে মামা, সেটা হচ্ছে যে কয়টা লেভেল আছে। তো আপনার প্রত্যেকটা লেভেলে n কাজ হয়, আপনার যে কোয়েশ্চেন করতে হবে কয়টা লেভেল আছে। খেয়াল করে দেখেন এখান থেকে কিন্তু ক্লিয়ার যে আসলে লগ nটা লেভেল আছে, 0 1 2 3। কেন লগ nটা লেভেল আছে? ওই যে আমি খেয়াল করেন লগ n শব্দটার মানে কি একটু আগে বলছিলাম। লগ n মানে হচ্ছে n কে আমি কতবার 2 দিয়ে ভাগ করতে পারি। তো মার্জ সর্টে আমি আসলে কি করতেছি, মার্জ সর্টে আমি এটাকে 2 দিয়ে ভাগ করতেছি, 2 দিয়ে ভাগ করতেছি, 2 দিয়ে ভাগ করতেছি। কতক্ষণ করতেছি? যতক্ষণ আমার অ্যারের সাইজ 1 না হয়। 1 না। ইয়েস, বোঝা যাচ্ছে? দেখেন মানে এই জিনিসপত্রগুলো সহজ ভাবে পড়ায় দেওয়ার চাইতে মানে এই জিনিসপত্রগুলো ভালো মতো বুঝলে যেটা আইডিয়া হবে সেটা হচ্ছে আপনারা নিজেরা অ্যালগোরিদম ডেভেলপ করতে পারবেন। কঠিন কঠিন অ্যালগোরিদম যখন মানে টিচারের হেল্প ছাড়া ডেভেলপ করতে হয় তখন আসলে খুব কষ্ট হয় যদি বেসিক গুলা ক্লিয়ার না থাকে। বিশেষ করে থিসিস যদি কারো অ্যালগোরিদম নিয়ে করতে হয় বা অ্যাটলিস্ট কঠিন কোনো অ্যালগোরিদম নিয়ে করতে হয়, মেশিন লার্নিং না হইলে তখন কিন্তু কপালে খারাপই আছে যদি আপনারা জিনিসপত্র ঠিক মতো না বুঝেন। এই জন্য বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করে দেখেন লগ এন মানে হচ্ছে যতক্ষণ আমি মানে 2 ভাগ করতেছি, কখন আমি থামবো, লগ এন লেভেলে এসে থামবো। তার মানে আমার লেভেল আছে হচ্ছে লগ এন প্লাস 1টা, এই যে এই 0টা কিন্তু কাউন্টের বাইরে। তো এতগুলি লেভেল 1 থেকে লগ এন পর্যন্ত, মানে টোটাল লগ এনটা লেভেল, তার সাথে একটা। তাহলে খেয়াল প্রত্যেক লেভেলে কাজ হচ্ছে n। শেষ, আমাদের কাজ তাহলে শেষ। আমার প্রত্যেক স্যার লেভেলে কাজ। লগইন কিভাবে হলো? আচ্ছা লগ ইন কিভাবে হলো দেখেন, আমার কয়টা লেভেল, আমি কয়টা লেভেল যাচ্ছি। আমি বলতে চাচ্ছি আমার লেভেল নাকি লগ ইনটা। কেন লগ ইন মানে কি? লগ ইন মানে হচ্ছে এই যে এই জিনিসটা দেখেন, লগ ইনের ডেফিনিশন আমি একটু আগেই দিছি। লগ জি টু স্যার, বেজের 2 মানে দিয়ে কি? ভাগ করতে হ্যাঁ, হবে। তো আমি আমার প্রথম ডিভাইড এন্ড কনকোয়ারের শুরুতে আমার কাছে n সাইজের একটা অ্যারে ছিল, ভাগ করতেছি ভাগ করতেছি ভাগ করতেছি ভাগ করতেছি, কখন থামবো বলেন তো? ওই যে আমার ডিভাইড এন্ড যখন কনকোয়ার, 1 হবে। হ্যাঁ যখন আমার অ্যারে সাইজটা 1 হবে। তাহলে খেয়াল করে দেখেন আমি n কে ভাগ করলাম একবার, করতে থাকতেছি। এখন কখন, যখন আমার অ্যারে সাইজ 1 হবে আমি তো তখনই থামবো, তাই না? যে এই জি স্যার। জিনিসটা যখন 1 হবে আমি তো তখনই থামবো, তাহলে n সমান 2 টু দি পাওয়ার k হবে। আসলে এই জিনিসটা এই কেটা কি তাহলে বলেন তো? যতবার আমি লগ n টু কে, এন। হ্যাঁ হ্যাঁ আলটিমেটলি k মানে হচ্ছে log 2n, তার মানে হচ্ছে যতবার আমি n কে 2 দিয়ে ভাগ করতে পারবো সেই ভ্যালুটাই হচ্ছে k। তার মানে সেটাই তো হচ্ছে log 2n। এই যে এইটাই তো ডেফিনিশন, তাই না? যে n কে আমি যতবার ওখানে 2 দিয়ে, জি বলেন। কেটা স্টেপ দেখে হচ্ছে লগ টু এন আসে। জি জি, কেটা স্টেপ, মানে কেটা স্টেপের লাস্ট মানে কেটা হচ্ছে এখানে log n, log 2n।
তো আমার কাছে টোটাল এতগুলি লেভেল আছে, log 2n প্লাস 1, প্লাস 1টা কেন, এই যে জিরো Zero লেভেলটাকে জন্য। আমি অ্যাড করছি, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমার কাছে স্যার আমার একটা কোশ্চেন ছিল অবশ্যই সাইড আহ, বলেন। স্যার মানে এখানে 1 প্লাস লগ এনটাই কি আসলে আমাদের রিকারশন ডেপথ না স্যার? জি, আমরা 1 যেটা প্লাস log n টাই হচ্ছে আমার রিকারশন ডেপথ। আমি এতবার এত ডেপথের রিকারশন কল করতেছি। ইয়েস সেটা তো স্যার ম্যাটার করবে না যেহেতু এটা লগারিদম একটা স্কেল, মানে সাধারণত তো নরমাল স্কেল আসলে জিনিসটা অনেক ছোট হয়ে যাবে। ইয়েস ম্যাটার করবে না তো। হ্যাঁ, log n ভ্যালুটা অনেক ছোট দেখা যাবে। আপনি খেয়াল করেন, আপনি জাস্ট এটা বুঝেন, আপনার কাছে 8 সাইজের একটা অ্যারেকে ট্রাভার্স করতে মানে সর্ট করতে দিছি, আপনি জাস্ট 3 লেভেল নামলেই হয়ে যাচ্ছে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি 1024 সাইজের একটা অ্যারে ধরেন আপনাকে আমি সর্ট করতে দিছি 1024, এইটা জাস্ট 10 লেভেল নামলেই আপনার হয়ে যাচ্ছে। কারণ এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালু হচ্ছে এত। সো আপনি প্রতিবার এটাকে 2 ভাগ করবেন, এত বড় একটা অ্যারে জাস্ট 10 ডেপথ নামলেই কাজ হয়ে যাবে। খুবই চমৎকার একটা অ্যালগরিদম আর কি, n ইনটু log n, মানে জাস্ট 10 ডেপথ নামবেন আর লিনিয়ার টাইম এটার সাথে গুণ হবে। এই জন্যই n log n এর ভ্যালু n স্কয়ারের চেয়ে এত ছোট। এত কষ্ট করে আরেকটা নতুন সর্টিং অ্যালগরিদম আমরা এই জন্যই শিখতেছি যে এটার টাইম কমপ্লেক্সিটি সিগনিফিকেন্টলি ফাস্টার। সো যেটা বলতেছি, আমার কাছে এতগুলি লেভেল, প্রত্যেকটা লেভেলে কাজ হয় n, তাহলে আমার টোটাল কাজ হবে n প্লাস n log n। এখন আপনারা তো জানেন যে ছোটখাটো ফাংশন আমরা বাদ দিই, n এর সাথে যেহেতু log n গুণ করাই আছে, তাহলে এনটা বাদ পড়ে, এই যে শুধু এনটা ভাঙতি এনটা বাদ পড়ে যাবে, থাকবে হচ্ছে অর্ডার অফ n log n। এটা হচ্ছে যে কি বলে মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি, অর্ডার অফ n log n। এটা সিগনিফিকেন্ট একটা রেজাল্ট আপনার, মানে এই অ্যালগরিদম কোর্সের একটা বড় ল্যান্ডমার্ক যে আপনি মার্জ সর্টের কমপ্লেক্সিটি অর্ডার অফ n log n এটা বোঝেন। আচ্ছা, এটা শেষ। এখন আমরা দেখেন শেষ হলো। এখন আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই যেটা আপনাদের একটু ব্রাশ আপ করতে সাহায্য করবে। এই জিনিসটা আমার আগের ক্লাসে দেখানো উচিত ছিল কিন্তু টাইম পাওয়া যায় না। আমরা কয়েকটা এক্সারসাইজ করবো যে আসলে এই লুপ গুলার টাইম কমপ্লেক্সিটি কত। এটা একটা ভাঙতি জায়গা, মানে ভাঙতি জায়গা বলতে এক্সারসাইজের জায়গা, আগের যা পড়াইছি সেটার সাথে এক্ষুনি কোনো কন্টিনিউটি নাই। তো খেয়াল করেন এই লুপের টাইম কমপ্লেক্সিটি কত, আমি এক একজনকে ডেকে ডেকে জিজ্ঞেস করবো। রুমাইসা, আপনি আমাকে বলেন এই লুপটার টাইম কমপ্লেক্সিটি কত। এই লুপটা তো আপনারা বোঝেন, মানে লাইক i1 থেকে শুরু হবে, যতক্ষণ n না হবে i এর ভ্যালু এক এক করে বাড়তে থাকবে, এটা একটা লুপ। এটা টাইম কমপ্লেক্সিটি কত? হ্যাঁ হ্যাঁ, রুমাইসা মনে হয় চলে গেছে। স্যার বিগ অফ n। হ্যাঁ, বিগ অফ n। রুমাইসা আপনি বুঝছেন বিগ অফ n যে, কারণ এটা n বার চলে, এই লুপটা কয়বার চলে, n বার চলে। i এর ভ্যালু 1 থেকে শুরু করে 2 হবে, 3 হবে, 4 হবে, এভাবে করে n যতক্ষণ n না হবে ততক্ষণ এই লুপটা চলবে। সো এটার কমপ্লেক্সিটি অর্ডার অফ n। বুঝা গেছে? না বুঝা গেলে বললেন। সো কারো যদি না বুঝা যায় তাহলে বলেন, এখানে কয়েকটা এক্সারসাইজ দিব, সবাই যাতে সবগুলা বোঝে। স্যার আমি বুঝি না এই ইফেক্টটা। আচ্ছা রিফাত দেখেন, হ্যাঁ থ্যাংক ইউ। আমি যেটা বলতেছি রিফাত সেটা হচ্ছে যে, এই যে খেয়াল করেন এটা একটা লুপ তাই না, এই লুপটা কয়বার রান হবে। ধরেন এখানে আমি প্রিন্ট দিচ্ছি আমার নাম, কথা এই যে এটা একটা লুপ, এটার ভিতরে আমি আমার নাম প্রিন্ট দিচ্ছি, আমার নাম হচ্ছে এটা। সো এই কাজটা কয়বার হবে, i এর ভ্যালু 1 তখন একবার হবে, তারপর i এর ভ্যালু, এই লুপটা কি আপনারা বুঝতেছেন, মানে এই লুপটা এই কথাটা কি বলতে চাচ্ছি এটা বুঝছেন রিফাত? এখানে আমি যেটা বলতে চাচ্ছি i এর ভ্যালু 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, তারপর যতক্ষণ n এর সমান বা n থেকে ছোট থাকবে ততক্ষণ চলতে থাকবে। হ্যাঁ, এখন আমি কি করতেছি, আমি প্রত্যেকবার i এর ভ্যালু এক এক করে বাড়াচ্ছি। তাহলে 1 থেকে যতক্ষণ এটা n পর্যন্ত না হচ্ছে ততক্ষণ তো এই কাজটা চলবে। তাহলে 1 থেকে n পর্যন্ত যাইতে গেলে কতবার বাড়াইতে হয় এক এক করে? 1 থেকে যখন আপনি n পর্যন্ত গোনেন n বারই তো লাগে তাই না, 1 2 3 4 এভাবে করে কত পর্যন্ত, n পর্যন্ত। তো আপনার এই লুপটা n বার রান হবে। বুঝছেন আমার কথা? জি স্যার এবার বুঝছি। আচ্ছা, তাহলে এটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। সেকেন্ড এক্সাম্পলটা দেখেন, সেকেন্ড এক্সাম্পলটা দেখার আগে থার্ড এক্সাম্পলটা দেখেন। এটা দেখেন, আগে এটা দেখেন, দুই পরে দেখেন। থার্ড এক্সাম্পল আমি বলতে চাচ্ছি i শুরু হবে n থেকে, i এর ভ্যালু যতক্ষণ 1 এর চাইতে বড় অথবা সমান হবে ততক্ষণ কি করো, i কে 2 দিয়ে ভাগ করো। তাহলে এই লুপটা কয়বার রান হবে এটা আমি জানতে চাই। সাইফ আপনি বলেন না। দেখেন আমি একটু আগে লগ এর একটা ডেফিনিশন দিছি যে log 2 বেজ n মানে হচ্ছে n কে আমি কতবার 2 দিয়ে ভাগ করতে পারি। বোঝা গেছে এই কথাটা কি বোঝা গেছে? n কে আমি কতবার 2 দিয়ে ভাগ করতে পারি ওই নাম্বারটাই হবে এইটা। n যদি আমার হয় 64, 64 কে আমি কয়বার 2 দিয়ে ভাগ করতে পারি? সাজিদ মানে মাহির আপনি বলেন 64 কে কয়বার 2 দিয়ে ভাগ করা যায়?
টু পাওয়ার একবার করলে 32, দুইবার করলে 16, আর 16 কে করা যায় 4 বার, তাহলে 4 আর 2 কত হলো? 2 টু দি পাওয়ার 6। হ্যাঁ, মানে আসলে 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64। তো এই নাম্বারটাই আমি আসলে আপনার কাছে চাচ্ছি যে 64 কে কয়বার 2 দিয়ে ভাগ করা যায়? 6 বার। তাহলে দেখেন তো আমি আসলে এত কথার মানেটা কি? এত কথার মানে হচ্ছে আপনি n থেকে শুরু করছেন, মানে 64 থেকে শুরু করছেন, প্রতিবার আপনি এটাকে 2 দিয়ে ভাগ করতেছেন, 2 দিয়ে ভাগ করতে থাকতেছেন। তো এই লুপটা কয়বার চলবে? প্রথমে 64, লগ এন। ইয়েস, লগ এন। প্রথমে লুপটা একবার চলবে, তখন i এর ভ্যালু হয়ে যাবে তারপর 32, 32 এর জন্য একবার চলবে, আবার আরেকবার লুপটা চলবে, তাহলে দুইবার চললো, i এর ভ্যালু হয়ে গেল 16, 16 কে আপনি আবার ভাগ করলেন, হইলো 8, তিনবার চললো, 8 কে আবার 2 দিয়ে ভাগ করলেন, 4 বার চললো, তারপরে আরেকবার ভাগ করলেন, 4 হইলো, 4 কে যখন ভাগ করলেন 5 বার চললো, তারপর 2 এর পরে শেষ, 1 হয়ে যাবে, 8 দিয়ে হবে না। সো এই হচ্ছে সরি, এটা হচ্ছে আমার লুপটা 6 বার চলবে। কেউ আমার সাথে মানে ইয়ে করতে পারেন, কুতর্ক করতে পারেন যে স্যার এটা স্যার। 6 বার না 7 বার চলবে, কে কে কুতর্ক করবে আমার সাথে? না না তর্ক না। আচ্ছা, তর্ক না, মানে আমি জাস্ট জোকিং, আপনারা আবার মন খারাপ করেন না যে। না না হ্যাঁ, সেটা। আমি মানে সেকেন্ডটা নিয়ে মানে জি বলেন, সেকেন্ডটাতে আসতেছি, থার্ডটাকে শেষ করি। ও আচ্ছা জাম্প। হ্যাঁ হ্যাঁ, জাম্প করছে। হ্যাঁ, খেয়াল করে দেখেন, আপনারা কিন্তু আমার সাথে বলতে পারেন যে স্যার এটা 7 বার চলবে, এটা 6 বার না চলে 64 এর জন্য 7 বার চলবে, কারণ এই যে একটা ইকুয়ালিটি দিছি, i এর ভ্যালু যখন 1 হবে তখনও একবার লুপটা চলবে। তো এটা আসলে ওই যে 2 টু দি পাওয়ার log n প্লাস 1, এই যে এই ইকুয়ালিটিটা দিস, সরি কি বলতেছি, log n প্লাস 1 টাইম চলবে। এই ইকুয়ালিটিটা যদি আমি মুছে দিতাম তাহলে log n টাইম চলতো। এইটা যে log n টাইম চলবে, এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? দেখেন, এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনি পরীক্ষায় কেন সারা জীবন বিপদে পড়বেন। কি করছেন? এটা বুঝতে কারো সমস্যা হলে আমাকে বলেন। log n এর যে ডেফিনিশন দিছি, আমি জাস্ট log n এর ডেফিনিশনটা এখানে ইউজ করছি, আর কিছু না। বুঝছেন? এখানে যারা আছেন সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে সেম কাজটাই আমি 2 তে করছি, জাস্ট উল্টা অ্যাঙ্গেল থেকে। এখানে আমি n কে 2 দিয়ে ভাগ করতেছিলাম যতক্ষণ 1 না হয়, এইখানে আমি 1 থেকে শুরু করে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি যতক্ষণ n না হয়। বোঝা গেছে? তাহলে এটাও লগ ইন প্লাস 1। হ্যাঁ, এটাও log n প্লাস 1 অথবা log n, ওই যে প্লাস 1 এর হিসাবে আমরা যাব না, এগুলা যেহেতু কনস্ট্যান্ট বার। সো ওই জন্যই বললাম যে এটা কুতর্ক হবে, যে প্লাস 1 হবে কি হবে না, ওগুলা ঝামেলা হবে, কনস্ট্যান্ট যেহেতু বাদ। একটু ধরেন, আমাকে 10 সেকেন্ড সময় দেন। হ্যাঁ, আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সো আমি আমার ইয়েগুলা বন্ধ করে দিলাম, জানালা দরজাগুলো বন্ধ করে দিলাম। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, বোঝা গেছে ঘটনাটা কি হইলো? এইখানে যা করতেছিলাম এখানেও একই কাজ করতেছি, মানে অ্যাটলিস্ট এটা যতবার চলতেছিল এটাও ঠিক ততবারই চলবে, কারণ এটাও log n, এটাও log n। এখানে আমি n থেকে শুরু করে আস্তে আস্তে 1 এ যাচ্ছি 2 দিয়ে ভাগ করতে করতে, এখানে আমি 1 থেকে শুরু করে n এ যাচ্ছি 2 দিয়ে গুণ করতে করতে। তো এইটাও log n টাইমস চলবে, এটাও log n টাইমস চলবে। এই দুইটা জিনিস বোঝা গেছে? কার কোনো সমস্যা আছে? না, ওকে। এইবার আসেন আরেকটা ভালো এক্সাম্পলের দিকে যাই। এই প্রবলেমগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এগুলো পরীক্ষায় আসবেই, আমি না চাইলেও পরীক্ষায় আসবে। মানে এখন যদি একটা কুইজ হয় এবং আমি যদি বলি আমি এগুলো পড়াই নাই, তারপরেও এগুলো কুইজে আসবে। তো এখানে এটা কি বলছি, এখানে একটা ফর লুপ, একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ, তার মানে এখানে ডুয়াল লুপ। প্রথমে দেখেন, খেয়াল করেন কি হবে, তাইলে ঘটনাটা কি হচ্ছে দেখেন। সো ধরেন এখানে একটা ভ্যালু, এই যে ধরেন এটা, ধরেন প্রথমে একটা সি এর ভ্যালু রাখছি 0, বারবার আমি সি এর ভ্যালু এক এক করে বাড়াচ্ছি এই দুইটা লুপের ভিতরে। তাহলে বাইরের লুপটা কয়বার চলবে? n বার। n বার। চমৎকার, বাইরের লুপটা চলবে l বার, n বার। বাইরের লুপটা একবার চলার জন্য ভিতরের লুপটা কয়বার চলবে? সারা বললেন না, n রিফাত আপনি বলেন, কারণ আমি দেখছি যে সারার মাইক অন হইছে, আমি সাথে সাথে সারাকে ইয়ে ধরছি যে এই আপনি বলেন। রিফাত আপনি আসেন। আর ভিতরের লুপটা কয়বার চলবে? শুধু ভিতরের লুপটা কয়বার চলবে এটা বলেন।
খেয়াল করেন ভিতরের লুপটা কিন্তু একটা মানে প্রথম লুপটার মতো, প্রথম লুপে যা করছে ভিতরের লুপটাও কিন্তু ঠিক তাই করতেছে, দেখছেন? দেখেন এন বার। এন বার, হ্যাঁ। এবার আপনি মিউট করে দেন, থ্যাংক ইউ। সো প্রথম লুপটাতে যা করছি এটা যদি এন বার চলে, তাহলে এই যে ভিতরে শুধু এই সেকেন্ড আলাদা লুপটা, এটাকে যদি আমি আলাদা করে চিন্তা করি, এইটা চলবে এন বার। এখন ঘটনা কি, বাইরের লুপটা চলবে এন বার, বাইরের প্রত্যেকটার জন্য ভিতরেরটা চলবে এন বার। তার মানে এন প্লাস এন প্লাস এন এভাবে করে চলতে থাকবে কয়বার? এন বার। তার মানে এন ইন্টু এন, বা অন্য ভাষায় এন স্কোয়ার বার। তো এই যে একটা মানে কি বলে এটাকে, নেস্টেড লুপ বলে এটাকে, কম্পিউটার সায়েন্সের ভাষায় বলে নেস্টেড লুপ, মানে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। তো আই এর ভ্যালু 1 এর জন্য জে এর ভ্যালু 1 থেকে এন হবে, আই এর ভ্যালু 2 এর জন্য জে এর ভ্যালু 1 থেকে এন হবে, আই এর ভ্যালু 3 এর জন্য জে এর ভ্যালু 1 থেকে এন হবে। আলটিমেটলি প্রত্যেক আই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য জে এর ভ্যালু এনটা পাওয়া যাবে, প্রত্যেকটা এনটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাওয়া যাবে। ঠিক তেমনি ভাবে তাহলে এই লুপ বাইরের লুপটা যদি এন বার চলে, তাহলে এন ইন্টু এন, বা অন্য ভাষায় বলতে গেলে আপনি যদি আই জে এর পেয়ার বানান, যে আই এর ভ্যালু 1 জে এর ভ্যালু 1, আই এর ভ্যালু 1 জে এর ভ্যালু 2, এইভাবে করে যদি বানাইতে থাকেন, তাহলে দেখবেন এইভাবে করে শেষ পর্যন্ত এন স্কোয়ারটা আলাদা আলাদা জিনিস পাওয়া যাবে। লাস্টের ভ্যালুটা হবে এন ইন্টু এন, এন স্কোয়ারটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস পাওয়া যাবে। তো এই লুপটা একটু চিন্তা ভাবনা করবেন, এই লুপটা এন স্কোয়ার বার চলে, একদম ঝাড়া এন স্কোয়ার বার চলে, কোনো মানে ছোট বড় কিছু নাই, এটা ডিরেক্ট এন স্কোয়ার বার চলে। এটা যদি আপনারা বুঝে থাকেন, এবার আসেন আমরা একই প্রবলেমকে আরেকবার লিখছি। এই যে দেখেন এটা কিন্তু একই প্রবলেম, দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আগের পেজে এই জায়গায় ছিল, এখনকার পেজে এই জায়গায়। কেন দিছি? যাতে পরের প্রবলেমটা করতে আমাদের সুবিধা হয়, আমরা যাতে বুঝি যে আমরা কি চেঞ্জ করতেছি। তাহলে 3টা প্রবলেম আমরা সলভ করলাম, 3টা না 4টা আল্লাহ জানে, 4টা, হ্যাঁ। পঞ্চম প্রবলেম দেখেন, এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 5। এই 4-এর সাথে 5-এর পার্থক্যটা কোথায় সেটা দেখেন, আগে পার্থক্যটা বুঝেন, পরে সলভ করেন। ছোট্ট একটা পার্থক্য শুধু। আনাফ তাহমিদ, আপনি বলতে পারবেন পার্থক্যটা কই? জি স্যার, ওই যে যে রেঞ্জ হলো আই পর্যন্ত। ইয়াস, যে রেঞ্জ হচ্ছে আই পর্যন্ত। তাইলে ঘটনাটা কি দাঁড়ায় দেখেন, আগে যেমন এইটার প্রত্যেকটার জন্য এটা এন বার রান হইতো ফর শিওর, এখন কিন্তু আর সেরকম না। ভিতরেরটা কয়বার রান হবে সেটা কিন্তু আই বলে দিচ্ছে, খেয়াল করেন। আই এর ভ্যালু যত, ভিতরেরটা কিন্তু ততবার রান হবে। তাহলে খেয়াল করে দেখেন, আই এর ভ্যালু ধরেন 1 থেকে শুরু করছি, তাহলে লুপটাতে কি হয় সেটা বোঝার চেষ্টা করি। আই এর ভ্যালু যখন 1, জে এর ভ্যালু 1, আচ্ছা জে লেস দেন ইকুয়ালস টু আই, তার মানে 1 লেস দেন ইকুয়ালস টু 1, ইয়েস কারেক্ট। জে এর ভ্যালু যখন 2 হয়ে গেল, 2 হয়ে পরের বার যখন এখানে আসবে দেখবে 2 কি লেস দেন 1, 2 লেস দেন ইকুয়ালস টু 1, কথাটা ভুল, বাইর হয়ে যাবে। তার মানে আই এর ভ্যালু যত, এই ভিতরের লুপটা ঠিক ততবার রান হবে। আমার এই কথাটা কে বুঝছেন? আগের বার কিন্তু আই এর ভ্যালুর সাথে এই ভিতরের কোনো সম্পর্ক নাই, বাইরেরটা এন ভিতরেরটা এন, কারণ জে এর ভ্যালু ডিপেন্ড করতেছে এন এর উপরে। এখনকার জে এর ভ্যালু কিন্তু ডিপেন্ড করতেছে আই এর উপরে। তো আই এর ভ্যালু যত হবে ভিতরের লুপটা ঠিক ততবার চলবে। তো আই এর ভ্যালু যখন 1, তখন ভিতরের লুপটা চলবে 1 বার। আই এর ভ্যালু যখন 2, ভিতরের লুপটা চলবে 2 বার। আই এর ভ্যালু যখন 3, ভিতরের লুপটা চলবে 3 বার। এইভাবে করে করে আই এর ভ্যালু যখন এন, ভিতরের লুপটা তখন কেবলমাত্র তখনই এন বার চলবে। আগে যেমন আই এর ভ্যালু যা ইচ্ছা হোক যে এন বার চলতো, এখন কিন্তু আর সেই রাম রাজত্ব খাটবে না। এইখানে আই এর ভ্যালু যখন এন হবে শুধু তখনই ভিতরের লুপটা এন বার চলবে। তাহলে আমার কমপ্লেক্সিটি হচ্ছে আলটিমেটলি এইটার সামেশন, এতবার এই লুপের ভিতরের কাজকর্ম চলবে, 1 + 2 + 3 × n। এখন আমি আপনাদের ইন্টার বা হচ্ছে ও লেভেলস এ লেভেলস এর নলেজের উপরে বেস করে এটা লিখে দিলাম যে এইটার সামেশন হচ্ছে n × n + 1/2। বোঝা গেছে? এটার সামেশন হচ্ছে এইটা। এটা যারা জানেন না একটু দেখে নিন, আমি আশা করি সবাই এটা জানেন, এটা আমি আগের দিনও দেখাইছি। তো n × n + 1/2 মানে কি আসলে, আমি যদি একটু ভাঙার চেষ্টা করি, n × n + 1 মানে হচ্ছে n² + n, তাই না? আর বাই 2 মানে হচ্ছে হাফ, এটার সাথেও গুণ, হাফ এটার সাথেও গুণ। এইটার উপরে এখন যদি আমি অর্ডার বসাই, ফার্স্ট কথা হচ্ছে দুনিয়ার তাবৎ কম মানে কি বলে কনস্ট্যান্ট আকাশ থেকে নাই হয়ে যাবে। আর এন এর যতগুলি ফাংশন আছে তার মধ্যে যেটা সবচেয়ে বড় শুধু সেটাই থাকবে, বাকিটা উধাও হয়ে যাবে। কারণ এগুলি এন এর ভ্যালু অনেক বড় হইলেই ছোটখাটো এন কনস্ট্যান্ট এগুলি আর ম্যাটার করে না, ম্যাটার করে শুধু এন স্কোয়ার। তা আমার দিন শেষে এই লুপটার কমপ্লেক্সিটিও অর্ডার অফ এন স্কোয়ার। খেয়াল করেন, এটাও অর্ডার অফ এন স্কোয়ার,
এটাও অর্ডার অফ এন স্কোয়ার, দুইটাই কিন্তু অর্ডার অফ এন স্কোয়ার। একটা অবশ্যই এন স্কোয়ার বার রান হবে, আর একটা হচ্ছে এন স্কোয়ারের চেয়ে একটু কম বার রান হবে, কিন্তু ওই কনস্ট্যান্ট গুলো ফালাই দেওয়ার কারণে অর্ডার অফ এন স্কোয়ার হয়েছে। আমার এই পর্যন্ত বুঝা গেছে? প্লিজ আপনারা একটু রেসপন্স করেন, এবং না বুঝা গেলে আমাকে বলেন। জি Yes, স্যার। sir. আচ্ছা, বিকজ আপনারা ক্লাস করতে আসছেন, তারপরেও যদি আপনারা না বুঝেন তাইলে আসলে ব্যর্থ, আমরা সবাই ব্যর্থ। দ্য লাস্ট কোয়েশ্চেন আই থিঙ্ক, এটা কি হবে একটু দেখেন। এটা লাস্ট না, এটা মনে হয় সেকেন্ড লাস্ট। সো এটা খুব আহামরি কোনো কঠিন ব্যাপার না। এইখানে যা করছি ঠিক তাই। এইখানে একটা লুপ আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত চলে, সেটার প্রত্যেকটার জন্য j এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত চলে। তো এটা নতুন কোনো কোয়েশ্চেন না, এখানেও অলমোস্ট সেম। আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত চলে, এটাও j এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত চলে, একটার সাথে একটার কোনো ডিপেন্ডেন্সি নাই। কিন্তু Log n into log n. ইয়াস, এটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আই প্লাস প্লাস না হয়ে আই ডাবল ডাবল মাল্টিপ্লাই হচ্ছে। তার মানে বাইরের লুপটা সেই আগের এক্সাম্পলের মতোই, যে এই এক্সাম্পলটার মতো। এখানে যেমন লগ এন টাইমস চলতেছিল, এই জিনিসটা যেমন লগ এন টাইমস চলতেছিল, ঠিক এই জিনিসটাই খেয়াল করেন, এই জিনিসটাই আমি লিখে লিখছি এখানে। তার মানে এই লুপটা চলবে লগ এন টাইমস, আর এই লুপের প্রত্যেকবারের জন্য ভিতরের লুপটা চলবে লগ এন টাইমস। তাহলে আগে যেমন এন ইন্টু এন ছিল, এখন লগ এন ইন্টু লগ এন। এটাকে অনেক ভাবে লেখা যায়। কেউ লেখে, মানে একটা ভালো উপায় হচ্ছে লেখার লগ স্কোয়ারের। এই যে লগ এন স্কোয়ার লিখিয়ে না, আবার লগ এন স্কোয়ার ভিন্ন জিনিস। লগ এন স্কোয়ার মানে হচ্ছে এইটা, এই জিনিসটা না। এই যে লগ এন ইন্টু লগ এন থাকলে আসলে যেটা লিখতে হয় সেটা হচ্ছে লগ স্কোয়ার এন। বাট যদি আমি কনফিউশন এড়াইতে চাই, এই জন্য আমি পরপর দুইটা লগ এন লিখে দিই। আমি এই জন্য কনফিউশন এড়াইতে চাই। আমি আপনাদেরকে পরীক্ষায় দিলে সোজাটাই মানে বুঝতে পারেন এমন কিছু দিব। জটিল নোটেশন দিয়ে মার্কস কাটার চিন্তায় আমি থাকবো না, এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তো এটা হচ্ছে লগ এন ইন্টু লগ এন। আমার কথা কি বোঝা গেছে? যদি বোঝা এটা গিয়ে থাকে, একটু বলবেন স্যার, কি বললেন? লগ এন হোল স্কোয়ার লিখবো না লগ স্কোয়ার? ও আচ্ছা, না, লগ এন হোল স্কোয়ার লিখতে পারেন, এই যে এটা লিখতে, অনেক কিছুই লিখতে পারেন, এই যে এইটাও লিখতে পারেন। আবার এইটার আরেকটা নোটেশন যেটা ম্যাথমেটিশিয়ানরা ইউজ করে সেটা হচ্ছে এই জিনিসটা, এটাও যা এটাও তা, পরপর দুইটা লগ এন কে গুণ দিয়ে লেখাও তা, একই কথা। কিন্তু ভুলেও এইটা লিখতে যাবেন না, আচ্ছা ব্র্যাকেট ছাড়া স্কোয়ার দিবেন না, এই যে এটা লিখবেন না। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ। বাট জিনিসটা তো বুঝছেন মাহির, মানে হিবিজিবি ভুলে গেল, জিনিস তো বুঝছেন, মানে যা বুঝাইতে চাচ্ছি তা তো বুঝছেন। জি স্যার, দুইটা লুপি লগ এন তো Yes, ইনটু। yes. এই লাস্টের প্রবলেমটা যদি আপনারা পারেন তাইলে 6টা অলরেডি 2 বাজে, এরপর আমি রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটিতে চলে যাব। এই প্রবলেমটা বোঝাটা ইম্পর্টেন্ট, আর এটা মনে হয় ইয়েতেও আসছে, কি বলে কুইজ নাইট আমরা কিছু একটা দিছি, অ্যাসাইনমেন্ট টাইপের কিছু একটা দিছি, ওইটাতে এটা আসছে। তো আপনারা দেখেন এটা সলভ করতে পারেন কিনা। একটু দুশ্চিন্তা করবেন না। দেখেন আপনারা, আমি যেটা দেখি ল্যাবের অ্যাসাইনমেন্ট করতে গিয়ে লোকজন প্যানিক হয়ে একটা, ফার্স্ট কথা হচ্ছে আমরা কোনো ইয়ে না, কি বলে প্রেডেটর না, যে আপনাদেরকে আমরা মানে যন্ত্রণা দিয়ে মজা পাই। অ্যাটলিস্ট আমি দেখি না যে আমি প্রেডেটর। তো আমি যেটা চাই সেটা হচ্ছে স্টুডেন্টরা পারুক। খুব কঠিন কিছু দিলে স্টুডেন্টরা যে বিপদে পড়বে সেটা আমিও বুঝি। তো খুব কঠিন কিছু দিতে আমরা চাই না, কিন্তু আপনারা নিজেরাই নিজেদের জন্য কাজকর্ম কঠিন করেন। এটা আপনাদের জন্য বলতেছি না, মানে এখানকার সবার জন্য বলতেছি না, আমি ধারণা করে নিচ্ছি সবাই যারা ভিডিওটা দেখবে সবাই আমার অডিয়েন্স, আমার সেকশনের বাইরের লোকজন। সো ঘটনা যেটা হয়, আপনারা যেমন গতকাল রাতে আমি কয়েকটা মেসেজ পাইছি, তারা 24 ঘন্টা বাকি থাকতে অ্যাসাইনমেন্ট প্রথম চোখে দেখছে, তারপর সে আবিষ্কার করছে সে জীবনে পাইথন করে নাই, সেই করছে জাভা, এখন সে কিভাবে করবে। তো এরকম 24 ঘন্টা আগে দেখলে যেটা সমস্যা সেটা হচ্ছে প্যানিকই আপনার 12টা বাজিয়ে দিবে, মানে প্যানিকই আপনার 6 ঘন্টা খেয়ে ফেলবে, যে আমি কি পারবো, মানে এই ঝামেলাটাই আপনার দিনের 6 ঘন্টা নষ্ট করে ফেলবে। তো আপনার এই অ্যাসাইনমেন্ট করতে আসলে যদি রাফলি 3-4 ঘন্টা সময় লাগতো, সেটা আপনি 4 দিন আগে শুরু করলেও 3 ঘন্টাই লাগতো, লাস্ট দিন শুরু করলেও 3 ঘন্টাই লাগবে। কিন্তু লাস্ট দিন এই প্যানিক আপনার এক্সট্রা 6 ঘন্টা লাগাবে, যে আমি কি পারবো, বা একটা ভয় কাজ করবে, আপনি এসটিদের কাছ থেকে হেল্প পাবেন না, তারপরে শেষ করতে পারবেন কিনা ওই টেনশনে থাকবেন। শেষ পর্যন্ত আপনার লাস্ট দিন চেষ্টা করলে 10 ঘন্টা লাগবে এবং আপনি কমপ্লিট করতে পারবেন। তো আপনারা অ্যাসাইনমেন্ট অ্যাপ্রোচ করবেন, আজকের অ্যাসাইনমেন্ট ব্র্যাকেট যে কোনো অ্যাসাইনমেন্ট অ্যাপ্রোচ করবেন অ্যাটলিস্ট 2 দিন আগে, অ্যাটলিস্ট 2 দিন আগে। আর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট যেদিন দিবে সেই দিন বা তার পরের দিনই, বা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাসাইনমেন্টে কি চাইছে সেটা আপনারা আগে বুঝে ফেলবেন, মানে অ্যাটলিস্ট একটা আইডিয়া রাখবেন। কোডে হাত দিতে হবে না, কিন্তু আইডিয়া রাখবেন 2 দিন মানে হওয়ার মধ্যে, আর কোড শুরু করবেন লাস্ট 2 দিনে বা 2 থেকে 3 দিনে, মানে চমৎকার রেজাল্ট পাবেন।
এরকম শেষ দিনে কোড শুরু করতে গেলে প্যানিক আপনার 12টা বাজিয়ে দিবে। এটা কখনো করবেন না। এটা শুধু মানে এটা যে ব্র্যাক, বুয়েট, হাবি জাবি এগুলা না, এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রযোজ্য। আনলেস ইউ আর অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, এটা খুবই কঠিন। সো প্যানিককে কখনো কষ্ট দিতে দিবেন না নিজেকে। যা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, মোস্ট অফ দ্য অ্যাসাইনমেন্টস আর রিয়েলি ইজি, ওগুলা নিয়ে টেনশন করবেন না। যাই হোক, এখানে দেখেন, স্যার জি সাইজ স্যার বলেন। আউট আউট অফ দ্য টপিক স্যার। না এখন না, এখন না, তাহলে এখন না, ক্লাস শেষ হলে। ওকে হ্যাঁ ঠিক আছে, মন খারাপ করেন না আবার। ওকে, তো ঘটনা যেটা সেটা হচ্ছে এইখানে আমরা কি করতেছি, আই এর ভ্যালু 1 থেকে শুরু করে n পর্যন্ত নিচ্ছি, কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে এইটুকু বোঝা গেল বাইরের লুপটা চলবে log n টাইমস। রিফাত আপনি বুঝছেন? জি স্যার। আচ্ছা, বাইরের লুপটা চলবে log n টাইমস। ভিতরের লুপটা কয়বার চলবে খেয়াল করে দেখেন। ভিতরের লুপটা কয়বার চলবে এই ব্যাপারেও একটা আইডিয়া আমরা এইখানে দিয়ে আসছি। আই এর ভ্যালু যত, ভিতরের লুপটা ঠিক ততবার চলবে। তাহলে এই হচ্ছে কথা। তাহলে শেষ পর্যন্ত ভিতরের কোডটা চলবে জে এর উপর ডিপেন্ড করে। তাহলে আই এর ভ্যালু যখন 1, তখন ভিতরের লুপটা চলবে একবার, ভালো কথা। আই এর ভ্যালু যখন 2, ভিতরের লুপটা চলবে 2 বার। আই এর ভ্যালু এর পরে 3 কখনোই হবে না, কারণ 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে আই এর ভ্যালু 2 এর পরে হবে 4। তাহলে ভিতরের লুপটাও চলবে 4 বার। খেয়াল করেন, 1 + 2 + 4, তারপরে 8। এভাবে করে কতক্ষণ চলবে? যতক্ষণ না আই এর ভ্যালু log n হয়। সো এই এতবার আমার কোডটা চলবে, এই যে 1 + 2 + 4 + 8 + log n। তাহলে খেয়াল করে দেখেন, যদি আপনারা এইটুকু বুঝে থাকেন তাহলে আমি আরেকবার লিখবো, সেটা হচ্ছে 1 + 2 + 4। এখন খেয়াল করেন, এটা কি একটা জিওমেট্রিক সিরিজ নাকি হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ? জিওমেট্রিক। জিওমেট্রিক সিরিজ, কারণ আমি এটাকে 2 দিয়ে বারবার মাল্টিপ্লাই করতেছি, এভাবেই আগাচ্ছি, এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, এভাবে আগাচ্ছি, যেটা একটা জিওমেট্রিক সিরিজ, বা এটাকে আমরা বাংলায় বলি গুণোত্তর ধারা। তো ইফ দ্যাটস দ্য কেস, গুণোত্তর ধারার একটা সুন্দর সূত্র আছে, যে ইসরে আল্লাহ, আমার নিজের লেখা দেখে নিজেরই খারাপ করতেছে। সো যাই হোক, এই হচ্ছে ঘটনা। r⁴n+1। তার নিচে কি দিছেন? নিচে r+1 ভাই। নিচে হচ্ছে, আচ্ছা আর মানে কি? আর মানে হচ্ছে একটা থেকে কতটুকু চেঞ্জ হয়, এই আর কি, মানে কত দিয়ে মাল্টিপ্লাই করতেছি, যে রেশিও, সেটা হচ্ছে আমাদের কেসে 2। আমরা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা টার্ম পাওয়ার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। এ মানে কি? এ মানে দা ফার্স্ট টার্ম, আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে 1। আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে 1, এটা হচ্ছে কথা। আর আমরা কত পর্যন্ত যাই? আমরা মাল্টিপ্লাই করতে করতে log n পর্যন্ত যাই। এটা তো মনে আছে, এই যে আই বাইরের লুপটা log n টাইমস রান করে, তো আমার লাস্ট ভ্যালু হচ্ছে log n। সো সেইটা যদি হয়ে থাকে, তাহলে আসেন একটু সিম্পলিফাই করি। এ আসলে আমাদের লাগবে না, এ মানে 1, সেইটা বাদ। আর এর ভ্যালু 2, আর নিচে হচ্ছে 2 থেকে 1 গেলে 1, তো এটাও বাদ। এখানেও 1, এখানেও 1। তাহলে আমার দিন শেষে লাগবে হচ্ছে এই পোর্শনটা। আমি তাহলে আরেকবার ভাঙচুর করে লিখি, আমি কি লিখতে পারবো? হ্যাঁ পারবো। সেটা পারবো হচ্ছে যেটা, মানে আমার আর এর ভ্যালু 2, আর 2⁴n। n মানে হচ্ছে আমি কত পর্যন্ত গেছি? আমি গেছি হচ্ছে log n পর্যন্ত। +1 আছে একটা, এখানে আবার একটা -1 আছে। আচ্ছা, এখন খেয়াল করেন তো, একটু আগেই কিন্তু আমি এই জিনিসটার একটা বর্ণনা দিছিলাম, যে এই যে 2⁵ + 3 মানে হচ্ছে আসলে 2⁵ ইন্টু 2⁵। তাহলে 2 এটা প্লাস এটা মানে কি? 2⁴1 ইন্টু 2⁵log n। হ্যাঁ, তার মানে 2 ইন্টু 2⁵log n -1। এখন এইটা কি? 2⁵log n মানে কি? log n মানে হচ্ছে আলটিমেটলি আমি n কে কতবার 2 দিয়ে ভাগ করতে পারবো, এই নাম্বারটা। তো ওই নাম্বারটাই যদি আমি 2 এর পাওয়ার হিসেবে বসাই, তাহলে এই log আর 2 চলে গিয়ে থাকবে কি? শুধু n থাকবে। n। তার মানে 2 ইন্টু n -1। এই হচ্ছে আমার দিন শেষে এত কিছু, এই লুপের কমপ্লেক্সিটি হচ্ছে 2n - 1। বা আপনি যদি এর উপরে অর্ডার বসান এইবার, তাহলে অর্ডার অফ 2n - 1 মানে আসলে শুধু n, অর্ডার অফ n। কারণ কনস্ট্যান্ট 2 ও থাকবে না, এই প্লাস কনস্ট্যান্ট যেগুলো যোগ বিয়োগ করছেন এগুলিও থাকবে না, থাকবে হচ্ছে অর্ডার n। ঠিক আছে, এটা একটু কঠিন, একটু বাসায় গিয়ে চিন্তা ভাবনা করবেন, প্রয়োজনে ভিডিও দেখবেন। যাই হোক, এইটা গেল। এখন তাড়াতাড়ি আমরা জাম্প করব হচ্ছে রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটিতে। তো রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি শেখার জন্য আমাদের যেটা দরকার, আমাদের মার্জ সর্টের কেসটা দরকার। সেই মার্জ সর্টের কেসটা আমরা দেখে ফেলছি। এখন আমরা রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি দেখবো। এটা খুবই ছোট স্লাইড, খুবই ছোট বলতে খুব আহামরি কিছু না। রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি সলভ করার জন্য, এখন রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি কি জিনিস
সেটা বোঝার চেষ্টা করেন। রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি মানে হচ্ছে রিকারেন্স রিলেশন। রিকারেন্স রিলেশন মানে হচ্ছে সাম সর্ট অফ একটা ম্যাথমেটিক ইকুয়েশন যেটা আসলে রিকার্সিভ ফর্মুলাকে সাপোর্ট করে। কেমন? আর আমরা দুইটা মেথড দেখবো, একটা হচ্ছে মাস্টার মেথড, একটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। এগুলা কি জিনিস একটু পরে বলতেছি। কারণ রিকারেন্স রিলেশন আসলে কি জিনিস সেটা দেখেন। এই যে মার্জ সর্টের কোড আমরা একটু আগেই দেখে আসছি। মার্জ সর্টের কোড হচ্ছে এই যে এইটা, যে এন হচ্ছে আমার অ্যারের লেন্থ। ও সরি, মার্জ সর্টের কোড আমরা দেখি না, আমরা হচ্ছে মার্জ সর্টের কোডটা স্কিপ করে আসছিলাম। মার্জ সর্টের অ্যালগোরিদমটা তো দেখছি, এখন মার্জ সর্টের কোডটা চিন্তা করেন। মার্জ সর্টের কোড যেটা করে, আপনাকে একটা অ্যারে দেওয়া হয়েছে, এটাকে মার্জ সর্ট করতে হবে। আপনি কি করতেছেন, এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এইটাই পাঠিয়ে দিচ্ছেন, এই যে বেস কিজ রিটার্ন করতেছেন। আদারওয়াইজ এল মানে হচ্ছে বাম পাশের অ্যারেটাকে 2 ভাগ করে সর্ট করো, আর মানে হচ্ছে ডান পাশের অ্যারেটাকে 2 ভাগ করে সর্ট করো। করা হয়ে গেল। এই যে এই ফাংশনটা দুইটা রিকার্সিভ কল করলো, এবং দিন শেষে ওই যে আমার বিখ্যাত মার্জ ফাংশন, সেই মার্জ ফাংশনটা কল হইলো কিসের উপরে? এল হচ্ছে ওই যে বাম পাশের সর্টেড অ্যারে, আর হচ্ছে আমার ডান পাশের সর্টেড অ্যারে। তো এই দুইটাকে মার্জ করে আমি একটা বড় অ্যারে বানাবো। এটা হচ্ছে মার্জের কাজ। এই কাজটা হয়ে গেলে কোশ্চেন ছিল স্যার। জি সাইড করেন। এটা তো স্যার সিউডো কোড, রাইট স্যার? ইয়েস, সেটা অবশ্যই সিউডো কোড। স্যার আপনি স্যার এখানে পাইথনের যে কিছু লিটারাল মানে কোলন ইউজ করছে, আমরা কি সিউডো কোডে পাইথন মানে ইউজ করা কি উচিত? আমার কোশ্চেনটা হলো এটা। এটা না, দেখেন সুডো কোডে পাইথনের লিটারাল ইউজ করছি কথাটা আসলে ঠিক না। সুডো কোডের খেলা হচ্ছে এটাই যে, যেমন আপনি দেখবেন যে ওই যে অ্যাসাইনমেন্টে, ল্যাব অ্যাসাইনমেন্টে ফরের পিছনে আবার একটা করে এন্ড ফর দেওয়া হয়েছে, মানে জাস্ট ফর লুপটা শেষ বোঝানোর জন্য। স্যার ব্র্যাকেটটা না দিলে স্যার, ওইটা আমি স্যার যে করমানের বইতে পড়ছি, ব্র্যাকেট যাতে না দেওয়া লাগে, মানে এই কারণে বোঝানোর জন্য সুবিধাতে। হ্যাঁ, এখন না আমি এটা বলতেছি, এখন আমার কথা, হ্যাঁ, এটা হচ্ছে সুবিধার জন্য। এখন আপনি এটা না দিয়েও তো মানে সুডো কোড লিখতে পারেন, তাই না? মানে সুডো কোড মানে হচ্ছে আপনার কোডটা কেমনে রান করবে ওটার একটা স্কেলেটন। এখন ওই স্কেলেটনে আপনি মানে আমি এই যে চিহ্নটা ইউজ করছি, এটা যদি আপনি বোঝেন তাইলেই হইলো। কথা বুঝছেন যে শুরু থেকে শুরু করে n/2 পর্যন্ত, মানে 1 থেকে শুরু করে n/2 পর্যন্ত, এটা আমি এভাবেও লিখতে পারতাম, এই যে এখন যা লিখতেছি তাও লিখতে পারতাম। মানে আপনি বুঝলেই হলো। মানে সুডো কোডের আইডিয়া হচ্ছে আপনি কোডে যা ট্রান্সফার করবেন সেটাকে একটা আইডিয়াতে রিপ্লেস করা, জাস্ট এইটুকু। তো এখন সেইটার জন্য আমি যা লিটারেল ইচ্ছা ইউজ করতে পারি। বুঝা গেছে? ইয়েস স্যার। এটা আসলে যা লিখছি এটা কমপ্লিটলি একটা পাইথনের ফাংশন হয়ে গেছে। অনেস্টলি এই কোডটা আপনি যদি পাইথনে ডিরেক্ট লেখেন, জাস্ট এখানে একটা ডেফ দেন, তাতেই জিনিসটা কাজ করবে। আমি শিওর তাতেই জিনিসটা কাজ করবে, কিন্তু মানে সুডো কোড শুড নট বি লাইক দ্যাট। এটা আরো অ্যাবস্ট্রাক্ট হওয়া উচিত। যাই হোক, আপনি বুঝলেই হইলো, এই হচ্ছে কথা। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে সুডো কোডের ব্যাপারটা আপনি বুঝলেই হইলো। ইয়াস, এখন দেখেন, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার টিএন হচ্ছে এইটার টাইম কমপ্লেক্সিটি। আমি এখন থেকে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করতেছি যে আমি জানি না আমার টাইম কমপ্লেক্সিটি কত, সেটা আমি এন লগ এন যে বাইট করছি সেটা ধরেন আমি জানি না, তাহলে আমি কিভাবে বের করতে পারি? তাহলে টিএন হচ্ছে আমার এইটার করতে কতটুকু টাইম লাগছে সেইটা, মানে এন সাইজের একটা অ্যারেকে সর্ট করতে কতটুকু টাইম লাগছে সেইটা। অলরেডি আমরা জানি যে টিএন হচ্ছে অর্ডার অফ এন লগ এন, সেটা আমরা একটু আগে ওই ট্রি দেখে দেখে প্রমাণ করে আসছি। কিন্তু এটা বের করার, এভাবে ট্রি দেখে দেখে প্রমাণ করতে গেলে আপনারা বুড়া হয়ে যেতে পারেন, একটা করতেই খবর হয়ে যেতে পারে। সো আমরা যেটা করব, এই ইয়া থেকে আপনি ভালো করে দেখেন যে আপনাকে এন সাইজের একটা অ্যারে দেওয়া হয়েছে। সো এইটা সর্ট করতে আপনার কতটুকু টাইম লাগতেছে সেটা যদি টিএন হয়, তাহলে আপনি আসলে কি করতেছেন? আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে দুইটা ছোট ছোট একই প্রবলেম কল করতেছেন। তার মানে আপনার প্রবলেম সলভ করতে যদি টিএন টাইম লাগে, তাহলে n/2 সাইজের অ্যারে সলভ করতে tn/2 সময় লাগবে। বোঝা গেছে? রুমাইসা, আপনি কি আছেন আমাদের সাথে? ইয়াস স্যার। আচ্ছা, আমি ভাবছি রুমাইসা ইয়াস স্যার বল, আমি রুমাইসা ইয়াস স্যার বলে দিলাম। সো আমার প্রবলেম যদি এন সাইজের হয়, তাহলে দুইটা ছোট ছোট প্রবলেম, প্রত্যেকটা সাইজ হবে n/2। তাহলে এটা সলভ করতে যদি tn টাইম লাগে, তাহলে ছোটগুলো সলভ করতে tn/2 টাইম লাগবে। এবং আমার এরকম প্রবলেম কয়টা? দুইটা। এটা একটা, সরি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। কেন? কারণ ওই যে আমি এন সাইজ এরকে ভাঙচুর করে দুইটা ভাগ করছি। তো আমার প্রবলেম দুইটা, প্রত্যেকটা প্রবলেমের সাইজ হচ্ছে n/2। তাহলে আমার টোটাল কি টাইম লাগতেছে খেয়াল করেন। আমার এই জিনিসটা সলভ করতে গেলে দুইটা ছোট ছোট প্রবলেম সলভ করতে হচ্ছে, প্লাস ওই দুইটাকে মার্জ করতে হচ্ছে। খেয়াল করে দেখেন, মার্জের কমপ্লেক্সিটি আমি বুঝাই বলছি আপনাদেরকে, যে অর্ডার অফ n, দুইটা অ্যারেকে পরপর ট্রাভার্স করতে হয়, করে একটা বড় অ্যারে বানাইতে হয়। এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। তাহলে এই জিনিসটাকে এইভাবেও লেখা যায় যে আমি যদি মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটিকে tn ধরি,
তাহলে টিএন আসলে এই রিলেশনটা স্যাটিসফাই করে। দুইটা ছোট ছোট প্রবলেম সলভ করো, ডিভাইড করো, এদেরকে কনকয়ার করো। সো এই যে রিকারশনের যে মানে যেই ইকুয়েশনটা আমি লিখলাম, এটা আসলে ডিভাইড এন্ড কনকয়ার অ্যাপ্রোচের ক্ষেত্রে প্রযোজ্য, আর কোথাও প্রযোজ্য না। আগের গুলাকে ইটারেটিভ বললাম কেন? কারণ হ্যাঁ, সারা স্যার কিছু বলবেন? জি বলেন। স্যার এখানে ইফ কন্ডিশনটাকে কোনোভাবে আমরা ধরবো হ্যাঁ, না? অবশ্যই ধরবো। ইফ কন্ডিশনটা যদি আপনি ধরতে চান, খেয়াল করেন, এটার জন্য আপনার কনস্ট্যান্ট টাইম লাগতেছে না? লেংথ বের করতে আপনার কনস্ট্যান্ট টাইম লাগতেছে না? বা ধরেন হ্যাঁ এন টাইমও যদি লাগে, কথার কথা যাই টাইম লাগুক, এন টাইম লাগছে। এটা একটা ওয়ান মানে কনস্ট্যান্ট, এটা একটা ওয়ান কনস্ট্যান্ট, তারপর এটা এন। তো আপনি যদি এগুলো যোগ করেন, এই যে টিএন প্লাস টিএন বাই টু, টিএন বাই টু, এন প্লাস এন প্লাস টু, এন প্লাস এন প্লাস টু মানে হচ্ছে কি টু এন প্লাস টু। এটা কত? অর্ডার অফ, বুঝছেন? জি স্যার। হ্যাঁ, চমৎকার চমৎকার প্রশ্ন। আমরা এটাতে ক্লিয়ারলি দেখবো। এই যে দেখেন, সো আপনি ওই যে অর্ডার অফ এন কে পরের স্লাইডে দেখেন, ওইটাকে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারি। মানে অর্ডার অফ এন না লিখে সাম সিএন লিখতে পারি আমাদের সুবিধার জন্য। সেটা 11 হইতে পারে, 12 হইতে পারে, যা ইচ্ছা আপনি মানে কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিতে পারেন। যাই হোক, সো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে রিকার্সিভ অ্যালগরিদম গুলার টাইম কমপ্লেক্সিটিকে আমরা এই রকম একটা ফরম্যাটে লিখতে পারি যে টিএন ইকুয়ালস টু এত প্লাস অর্ডার অফ এত। এই তাহলে দেখেন, এটাকে আমরা, এটা একটা রিকারেন্স রিলেশন। রিকারেন্স রিলেশন মানে কি? ওই যে বুঝতেই পারতেছেন যে রিকার্সিভ ফাংশন থাকবে, এই ধরনের যে রিলেশনশিপ সেগুলো হচ্ছে রিকারেন্স রিলেশন। তো এখন আমরা টিএন এর জন্য সলভ করব যে আমাদের আসলে টিএন এর ভ্যালু কত। এই রিকারেন্স রিলেশন থাকলে এটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি বের হয়ে গেল। চ্যালেঞ্জ ফর্ম হচ্ছে এই যে এই ধরনের একটা রিকারেন্স রিলেশন দেওয়া আছে, টিএন এর ভ্যালুটা আসলে আমার সলভ করতে হবে। এই রিকারেন্স রিলেশন থেকে টিএন এর একটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু বের করতে হবে, মানে ক্লোজড ফর্ম, যেটাকে বলে ক্লোজড ফর্ম, যেখানে ডান পাশে কোনো আবার রিকারেন্স নাই, এরকম একটা ফর্ম বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করতে পারি? তো বের করার দুইটা রাস্তা আছে। দুইটা রাস্তার একটা রাস্তা, যাই হোক, এই স্লাইড আপনাদের লাগবে না। আমরা হচ্ছে ক্লাসে আজকে এই তিনটা রিকারেন্স রিলেশন ইয়ে করবো, সলভ করব। এখন একটু খেয়াল করে দেখেন এই তিনটা রিকারেন্স রিলেশন কি বলে, সেইটা একটু বুঝেন তাইলেই হবে। এই রিকারেন্স রিলেশনটা আমরা এই মাত্র দেখছি, তাই না? যে এটা হচ্ছে মার্জ সর্টেডটা। প্রত্যেকটা প্রবলেমের সাইজ হয় n বাই 2, আর কয়টা প্রবলেম পাওয়া যায়? সারা দুইটা প্রবলেম পাওয়া যায় না? জি স্যার। হ্যাঁ, তাহলে দুইটা প্রবলেম পাওয়া যায়, প্রত্যেকটা প্রবলেমের সাইজ হচ্ছে n বাই 2। এই রিকারেন্স রিলেশনটার কথা কি আপনাদের মনে আছে? আমরা প্রথম ক্লাসে পড়াইছিলাম, প্রথম না সেকেন্ড ক্লাসে, মাল্টিপ্লিকেশন করতে। ওই যে আমরা মাল্টিপ্লিকেশনে কি করতেছিলাম, যে দুই ভাগে ভাগ করতেছিলাম। এই যে এক্স এক্স ওয়াই একটা ইন্টিজার যদি থাকে, এক্স কে আমরা এইভাবে লিখতেছিলাম a ইন্টু 10 টু দি পাওয়ার n বাই স্যার 2 প্লাস। কারাতসুবার আগে যেটা ছিল। জি জি জি, কারাতসুবার আগে যেটা ছিল, চমৎকার। তো ওইখানে আমরা কিন্তু এই সেম রিকারেন্স রিলেশনটা দেখছিলাম, যে প্রত্যেকটা প্রবলেমের সাইজ হয় n বাই 2, কিন্তু প্রবলেম হয়ে যায় 4টা, এবং সেগুলাকে আবার ইউনিফাই করতে গেলে আমার n টাইম লাগে। তাহলে এটা হচ্ছে 4টা প্রবলেম হয়। কোন প্রবলেম সেটা বোঝার দরকার নাই এক্ষুনি, মানে বোঝার দরকার নাই বলতে সেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না। 4টা প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমের সাইজ হচ্ছে n বাই 2। আমাকে রিফাত আপনি বলেন, এই যে 1 নম্বর যে রিকারেন্স রিলেশন, এইখানে প্রত্যেকটা প্রবলেমের সাইজ কত? ছোট ছোট প্রবলেমের সাইজ কত? n বাই 2। কয়টা প্রবলেম আছে? একটা। চমৎকার, একটা প্রবলেম, ইয়েস। সো এইখানে এক ভাগ হয়ে একটা প্রবলেম হইলো, এখানে দুইটা হইলো, এখানে 4টা হইলো। তাহলে আমরা এই সবগুলা রিকারেন্স রিলেশন আজকে সলভ করা শিখবো। তিন অ্যালগরিদমের রিকারেন্স রিলেশন। এটা আমরা ফার্স্ট ক্লাসে দেখছি, এটা আমরা আজকের ক্লাসে দেখছি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটার নাম হচ্ছে বাইনারি সার্চ। ওকে স্যার, জি। স্যার ওই যে পাশে যে এন আছে, হ্যাঁ বিগ ও এন আর এই এন কি সেম? হ্যাঁ, এই যে এখানে আমি একটা মানে ইচ্ছা করে স্কিপ করে আসছি ঝামেলা কমানোর জন্য। সেটা হচ্ছে এই যে স্লাইডটা আমি স্কিপ করে আসছি, বিকজ আপনি পড়াশোনা মানে আপনি দেখলে খেয়াল করবেন। এই যে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এইখানে ইকুয়েশন মানে ইকুয়াল ছিল, চমৎকার একটা ইকুয়াল ছিল। আমি এটাকে লেস দেন অর ইকুয়াল দিয়ে রিপ্লেস করছি, এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করছি। তো আমার কথা হচ্ছে যে এটা অর্ডার অফ এন, এটাকে আমি সিএন লিখতে পারি। যদি কোনো একটা ফাংশন অর্ডার অফ এন হয়, অর্ডার অফ এন হওয়া মানে কি? ওই যে মনে আছে যে অর্ডার অফ এন হওয়া মানে হচ্ছে টিএন অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু সি ইন্টু এন। এই যে এটা হচ্ছে আমার জিএন, এই তো, তার মানে সি ইন্টু এন এর চেয়ে ছোট। তার মানে আমি টিএন না লিখে, মানে আমি যদি ওই জায়গাটার কমপ্লেক্সিটি টিএন বা ওই জিনিসটা না লিখে আমি এটাকে একটা সি ইন্টু এন দিয়ে লিখতে পারি।
তো আমার যদি এরকম হইতো অর্ডার অফ এন স্কোয়ার, তাহলে আমি ওইটার বদলে হিসাব করার সুবিধার জন্য আমি লিখতে পারতাম সি ইন্টু এন স্কোয়ার, মানে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে এন স্কোয়ার লিখতে পারতাম। বোঝা গেছে? তো এইখানেও জি, স্যার। হ্যাঁ, এইখানে দেখেন সি এর ভ্যালু হচ্ছে এখানে 11, ইমপ্লিসিটলি সি এর ভ্যালু 11 ধরা হয়েছে। তো 11 হোক 10 হোক, দিন শেষে অর্ডারের ক্যালকুলেশন করার সময় ওই কনস্ট্যান্ট গুলো আসবে, এসে আবার চলে যাবে। অর্ডার যখন আপনি বসাবেন তখন এমনি এমনি চলে যাবে। তো ওই আপনি এখানে সি এন দিয়েও লিখতে পারেন বা মানে এন দিয়েও লিখতে পারেন, মানে সি এর ভ্যালু 1ও ধরতে পারেন, কারণ দিন শেষে ওইটা কোনো ভ্যালু ক্যারি করে না। তো ওই জন্য মানে ফর সিম্পলিসিটি এন লিখে। ভেরি সলিড কোয়েশ্চেন, আমি প্রচন্ড খুশি হয়েছি আপনার এই প্রশ্নে। মানে আজকে লোকজনের সংখ্যা কম, কিন্তু মানে আমার এতদিনে পাওয়া সবচেয়ে ভালো কোয়েশ্চেন হচ্ছে। সো থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। সো এখন দেখেন, সো আচ্ছা, এখন যেটা কথা যে ওয়ান অ্যাপ মানে এই যে এইগুলা টাইম কমপ্লেক্স, আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল হচ্ছে এইরকম একটা রিকার্সিভ ইকুয়েশন দেওয়া থাকলে এইটার টাইম কমপ্লেক্সিটিকে আমি কিভাবে বের করতে পারি। মানে আমি এতক্ষণ যা বের করছি সেটা হচ্ছে এই পাশেও টিএন আছে, এই পাশেও টিএন আছে, আমি এটাকে সলভ করতে চাই। আমি এই যে ডান পাশে টিএন রাখতে চাই না। তো এরকম সলভ আমি কিভাবে করতে পারি? সলভ করার একটা মাস্টার উপায় আমরা এতদিন শিখে আসছি, প্রচন্ড কঠিন উপায়, কিন্তু আপনারা যারা এই উপায়টা বুঝতেছেন তারা আসলে বুঝতেছেন না যে এটা কত পাওয়ারফুল একটা জিনিস আপনারা শিখে ফেলতেছেন। অসম্ভব, মানে এটা আসলে মানে আমি ইয়ে করতেছি না, মানে কি বলে, খুব মেধাবী ছেলেদেরও প্রচন্ড কষ্ট হয়, আমারও প্রচন্ড কষ্ট হইতো, কিন্তু আমার যেটা সমস্যা ছিল যে আমাকে লোকজন এগুলো বুঝাই দেয় নাই কেউ। বাট আমি চেষ্টা করতেছি আপনারা যাতে বুঝতে পারেন। এখানে সেই একই কথা, ওয়ান অ্যাপ্রোচ, এটা দিয়ে আমরা ট্রি অ্যাপ্রোচ দিয়ে সবগুলো প্রবলেম সলভ করতে পারি। আমার কাছে একটা প্রবলেম আছে, ওই যে এটাকে দুই ভাগ করছি, প্রবলেম হয়েছে এখানে দুইটা চারটা, এই যে কয়টা প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমের সাইজ কত, ওই অ্যাপ্রোচ ফলো করে আমরা সবগুলা রিকার্শন সলভ করতে পারি। এটাকে বলে ট্রি অ্যাপ্রোচ। তো এটা কিভাবে করি খেয়াল করেন, এইখানে এই জিনিসটা বোঝানোর জন্যই আমি রিফাতকে এত কষ্ট করে জিজ্ঞেস করছি যে এইখানে প্রত্যেকটা প্রবলেমের সাইজ হয় n/2 আর প্রবলেম হয় একটা। এখানে দুইটা দুই ভাগ হয় দুইটা প্রবলেম, এখানে দুই ভাগ হয় চারটা প্রবলেম। তো আপনার মনে আছে কিনা জানি না, এইখানে লাস্ট লেভেলে n স্কোয়ারটা প্রবলেম থাকে এই প্রবলেমের জন্য। আমরা একটু আগেই দেখছি এইখানে লাস্ট লেভেলে nটা প্রবলেম থাকে, এইখানে লাস্ট লেভেলে কি থাকে আমরা এখন জানি না, পরে দেখাবো। তো যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ট্রি অ্যাপ্রোচ দিয়ে আপনি সবগুলো সলভ করতে পারেন, যে কয়টা প্রবলেম থাকবে, প্রতি স্টেপে কতগুলি কাজ হবে, এভাবে করে গুণ করে করে কতগুলি লেভেল সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন, শেষ। সো আচ্ছা, তাহলে দেখেন ট্রি অ্যাপ্রোচ দিয়ে সলভ করতে আপনি তাহলে আপনার যে ইয়ের প্রবলেম গুলো আছে সেগুলো ট্রি অ্যাপ্রোচ দিয়ে সলভ করতে পারেন। কেমন? প্রথম প্রবলেমটা দেখেন, এটা খুবই সহজ একটা প্রবলেম। P1 কেন দিছি? কারণ এটা 1 নম্বর এক্সারসাইজের সলিউশন, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই হচ্ছে আমার, এটা হচ্ছে রিকারেন্সের বেস কেস, এটা ইচ্ছা করে 1 দেওয়া হয়েছে, যে একটা প্রবলেম সলভ করতে 1 টাকা লাগে। এই তাহলে আপনার প্রথমে প্রবলেম আছে একটা, সেটা সাইজ হচ্ছে n। রিফাতের কথা অনুসারে পরের প্রবলেমটার সাইজ হবে n/2, স্টিল প্রবলেম একটাই, দেখেন প্রবলেম কিন্তু ডাবল হয় নাই, এইটা কিন্তু একটা অন্যরকম রিকারশন। n/2 সেটা আবার সাইজ হয়ে যাবে অর্ধেক, কিন্তু প্রবলেমের সাইজ স্টিল একটা। এইভাবে করে 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 আমি নামতে থাকবো। কতক্ষণ নামবো? যতক্ষণ আমার প্রবলেমের সাইজ 1 না হয়, তাই তো? সাইফ আছেন আমাদের Yes, সাথে? sir. আমরা কখন Yes, sir. থামবো বলেন তো? আমরা থামবো হচ্ছে যখন n কে 2 দিয়ে ভাগ করতে করতে আর থামা যায় না। তার মানে n কে আমি 2 দিয়ে ভাগ করতেছি, যখন এটা 1 হবে তখনই আমি থামবো। এই কথাটা তো আমরা হাজারবার দেখছি, এটা কখন হবে? যখন k এর ভ্যালু log n হবে। এই তো নাকি? এতবারই তো আমি কাজটা করবো, তাই না? Yes, sir. তো আমার আমি এখন এই যে প্রত্যেক লেভেলে কাজ হচ্ছে, মানে এই লেভেলে প্রত্যেক লেভেলে প্রবলেম একটাই। তো আমার আসলে কয়টা প্রবলেম সেটা দিয়ে গুণ করার কিছু নাই, 1 × n, 1 × n/2, 1 × n/4 এইভাবে। তো আমার কি করতে হবে? এই সবগুলো আসলে যোগ করতে হবে। এই যে দেখেন, তো আমার এই যোগ করতে হবে কি, প্রত্যেক লেভেলে আমার কাজ হচ্ছে n/2 টু দি পাওয়ার i। এক লেভেলে কাজ হচ্ছে n/2 টু দি পাওয়ার 0, মানে লেভেল 0 তে n/2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, সো n/1 মানে হচ্ছে n। সেকেন্ড লেভেলে বা সরি লেভেল 1 এ আমার কাজ হচ্ছে n/2 টু দি পাওয়ার 1, লেভেল 2 তে আমার কাজ হচ্ছে n/2 টু দি পাওয়ার 2। এইভাবে করে টি লেভেলে আমার কাজ হচ্ছে n/2 টু দি পাওয়ার t। এই সবগুলা তাহলে আমি সাম করব, লেভেল 0 থেকে শুরু করতেছি আর কোথায় গিয়ে থামতেছি? এই যে log n, মানে লাস্ট লেভেল হচ্ছে আমার log n, এখানে গিয়ে থামতেছি। আচ্ছা, এই সামেশনের চিহ্নটা কি আপনারা বোঝেন? কে বোঝেন না আমাকে একটু জি, ভালো স্যার। বলেন। জি এটা স্যার, সবাই বোঝেন? জি স্যার বুঝি।
আচ্ছা, ইয়েস স্যার। যদি বুঝে থাকেন তাহলে এই হচ্ছে আমার, মানে এইটা হচ্ছে আমার সেই ফর্মুলা। তো এই ফর্মুলার মধ্যে এটাকে একটু মানে সলভ করলে আসলে হয়, এটা আমরা একটু আগেই অলরেডি দেখে আসছি। ওই যে কি বলে, মানে এই যে এখানে যদি আপনি এনটা বাইরে থাকে, তো আপনার যেটা আপনি করতেছেন এই যে 2⁻⁻i, এটাকে একটু সলভ করলে দেখা যায় এটা আলটিমেটলি কিছু একটা হয় আর কি। যাই হোক, একটু গুতাগুতি করে দেখবেন, দিন শেষে এটার কমপ্লেক্সিটি হয় অর্ডার অফ n। এখন এইভাবে যদি ট্রি মেথড দিয়ে করতে যাই তাহলে ভুল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। 2 ও আমরা ট্রি দিয়ে করতে পারি, 3 ও আমরা ট্রি দিয়ে করতে পারি, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে ট্রি মেথড দিয়ে করতে গেলে একটা করতে গেলে আমাদের খবর হয়ে যাবে, তো আমরা এটা করব না। কারাচুদা বলেন, মার্কশট বলেন, এভাবে ট্রি দিয়ে করতে আমরা আর করব না। আমরা কি করব, এটা সলভ করার জন্য আমরা একটা ফর্মুলা মুখস্থ করে ফেলবো, আমরা জাস্ট ফর্মুলার সাথে ম্যাচ করে রেজাল্ট তুলবো। মানে খুবই মানে খারাপ একটা ওয়ে, মানে মানতে কষ্ট হইতে পারে, বাট আমরা এটাই করবো। একটা জেনারেলাইজড আমরা একটা ফর্মুলা বা একটা কি বলে থিওরেম ব্যবহার করব, থিওরেম ব্যবহার করে বলবো এটাই হচ্ছে রেজাল্ট। এই যদি হয় আমার একটা মানে টিএন এর ইকুয়েশন যদি হয় এই রকম, তাইলে মানে এই তিনটা কেস দেখেন, এই জায়গাটা আপনাদের মানে নিজেকে কনভিন্স করতে কষ্ট হইতে পারে, কিন্তু কিচ্ছু করার নাই। মানে এটা বুঝাইতে কষ্ট হবে, এই জন্য আপনাকে আমি মানে আলটিমেটলি বাকি সবার মতোই দিয়ে দিচ্ছি, কি বলে রেজাল্ট বসাই দিচ্ছি একদম। তো টিএন যদি হয় একটা মানে বাম পাশে টিএন আর ডান পাশে এ ইন্টু টিএন বাই বি প্লাস ওই যে যেখানে আমি সিএন লিখছিলাম সেটাকে অর্ডার অফ n টু দি পাওয়ার ডি, মানে একটা জেনারেলাইজ ফর্ম আর কি। সো রিফাত, আপনি আমাকে একটু বলবেন যে এটা কি? আপনি অলরেডি এটার উত্তর একটু আগে দিয়েছেন, এটা কি বলেন তো? এই যে এ নাম্বার অফ প্রবলেম, মানে আপনি যখন এক মানে ভাগ করতেছেন, মানে আপনি এন সাইজের প্রবলেমকে ভাগ করে কয়টা প্রবলেম বানাচ্ছেন, এটা খেয়াল করে দেখেন। এই যে রিকারশনটা এখানে আমি কি করতেছিলাম, একটা এন সাইজের প্রবলেমকে ভেঙে কয়টা প্রবলেম বানাচ্ছিলাম, 4টা, রাইট? প্রত্যেকটা সাইজ ছিল n/2, তাহলে এর পরিচয় পাইছেন? এটা হচ্ছে আসলে, হ্যাঁ, এটা হচ্ছে আমি আসলে একটা প্রবলেমকে ভেঙে কয়টা প্রবলেম বানাচ্ছি। তো এ হচ্ছে আমার নাম্বার অফ সাব প্রবলেম, মানে একটা প্রবলেমকে ভেঙে কয়টা প্রবলেম বানাচ্ছি। বিটা কি? বিটা হচ্ছে প্রত্যেকটা প্রবলেমের সাইজ প্রতি স্টেপ পরে পরে কত হচ্ছে, বি মানে হচ্ছে প্রতি ভাগে কতগুলি ভাগ হচ্ছে। তো আমার এত যতগুলি ভার্সন দেখছি সবগুলিতেই আসলে যেটা হয়, প্রত্যেকটা প্রবলেম আসলে 2 ভাগ করে হয়। তো বি এর ভ্যালু আসলে প্রত্যেকটাতেই আমাদের জন্য 2। তো বি মানে হচ্ছে প্রত্যেকটা প্রবলেমের সাইজ কত করে কমে, সেটা হচ্ছে বি। আর এ হচ্ছে প্রত্যেকটা লেয়ারে কয়টা করে প্রবলেম থাকে। আর ডিটা কি? ডি হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে অর্ডার অফ n স্কয়ার হবে না অর্ডার অফ n কিউব হবে নাকি অর্ডার অফ n হবে। তো এতক্ষণ আমরা যতগুলি রিকারশন দেখছি সেইখানে ডি এর ভ্যালু কত? আনাফ, ডি এর জি ভ্যালু, স্যার, এই ডি যে এর আপনি ভ্যালু 1 ছিল। ডি এর ভ্যালু 1 ছিল, ইয়েস, চমৎকার, ডি এর ভ্যালু ছিল 1। আচ্ছা স্যার, জি, একটা জিনিস, এই যে বিগ অফ এন আর বিগ থেটা অফ এন তো সবসময় সেম হওয়ার কথা, তাই না? কথা কি আমি বলতে পারি বিগ ও অফ এন? দেখেন, একটা কাজ করতে আপনাকে বলছি যে প্রিন্ট করো এ প্রিন্ট করো, শুধু প্রতিবার আপনাকে এ প্রিন্ট করতে হবে। সো এইখানে আমি আপনাকে যাই ইনপুট দেই না কেন, এটা কি ইনপুটের সাথে সম্পর্ক আছে কোনো? আপনাকে শুধু বলছি একবার করে এ প্রিন্ট করো। এখন আমি আপনাকে 1 কোটি সাইজের ইনপুট দিই আর 10 কোটি সাইজের ইনপুট দিই, এটা কি ডাজ ইট ম্যাটার? না, কোনো ইনপুট যদি নাও দিই ম্যাটার করে? নো স্যার। তার মানে এটা কনস্ট্যান্ট টাইমে কাজ হয়। কনস্ট্যান্ট টাইমকে আমরা বলি অর্ডার অফ 1। খেয়াল করে 1 না, 1 মানে হচ্ছে থেটা। কনস্ট্যান্ট। হ্যাঁ, আমাকে একটু হেল্প করতে দেন, আমি বলতেছি। আচ্ছা সো যেই জিনিসটা অর্ডার অফ 1 সেই জিনিসটাকে কিন্তু আমি অর্ডার অফ এনও বলতে পারি, যে অ্যাবিউজ করতেছি। দেখেন, অর্ডার অফ 1 কে অর্ডার অফ এন দিয়ে অ্যাবিউজ করতেছি। আবার সেই জিনিসটাকে আমি অর্ডার অফ n টু দি পাওয়ার কে এটাও বলতে পারি, কারণ অর্ডার মানে হচ্ছে আপার বাউন্ড। তো যেটা কনস্ট্যান্ট দিয়ে আপার বাউন্ড সেটা অলরেডি এগুলা দিয়েও আপার বাউন্ডেড। তো অর্ডার অফ এন হইলেই যে থিটা অফ এন হবে তা না, বাট থিটা অফ এন হইলে অর্ডার অফ এন হবেই হবে, কারণ থিটা মানে হচ্ছে আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুইটাই। তার মানে থিটার মধ্যে আপার বাউন্ড অবশ্যই আছে। তো যেটা আপার বাউন্ড মানে বিগ ও অফ সেটা হবে। আমার কথা হচ্ছে আপনি যেটা বলছেন ঠিক মানে ডিরেকশনটা হবে উল্টা। আপনাকে কেউ যদি বলে অর্ডার অফ এন, তাহলে আপনি বলতে পারবেন না এটা থিটা অফ এন কিনা, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু আমি যদি বলি আপনাকে যে এটা থিটা অফ এন, তাহলে আপনি লিখতে পারবেন, অবশ্যই চোখ বন্ধ করে লিখতে পারবেন যে এটা অর্ডার অফ এন। আনাফ, আমার কথা কি বুঝছেন?
জি স্যার। হ্যাঁ। আর স্যার তাহলে এখানে তো খালি বিগ অফ এন দেখাইছেন, হ্যাঁ? তো আমরা বিগ থিটা অফ এন কেমনে বের করব এই যে সেম ইকুয়েশনে? এইটা এখানে বিগ অফ এন দেখানো হয়েছে, এইটা বিগ থেটাই হবে। মানে এটা হচ্ছে আলটিমেটলি এখানে যেটা দেখাই সেটা বিগ থেটাই হবে। মানে এটা হচ্ছে টাইট বাউন্ড, মানে এই যে এখানে যে ও, এটা আসলে থিটা। মানে আপনি যেটা বলতেছেন, মানে এখানে আসলে থিটা দেওয়া উচিত, এখানে আমরা থিটা ইচ্ছা করে লিখি না, এটা বিগ বিগ আচ্ছা, থেটা। তাইলে এটা ইউজ করে কি আমি ওই যে এটাই অ্যাসাইনমেন্টের থিটা, বিগ হ্যাঁ থিটার হ্যাঁ, প্রুফ ইয়েস, করতে এটা পারবো? আসলে বিগ থেটা, অনেস্টলি এটা হচ্ছে বিগ থেটা। ওকে স্যার। মানে এইখানে হচ্ছে আপনি আমি আমি আপনাকে এটা আমি ইনশিওর করতেছি যে এখানে কেউ আপনাকে অ্যাবিউজ করতেছে না। এই মানে করতেছে না বলতে এখানে আসলে বিগ থেটাই লেখা উচিত, এটা একটু মানে ইয়ে হয়ে গেছে। এই মানে আপনাকে সরল স্যার মনে বিশ্বাস করে অর্ডার লেখা হয়েছে। জি বলেন সাই। স্যার এই একটা জিনিস স্যার, সব জায়গায় তো স্যার ওয়ার্স্ট কেস যেটা থাকে সেটা তো বিগ অফ আমার নোটেশনে থাকে, মানে অ্যালগরিদমের ক্ষেত্রে, বাট এভারেজ কমপ্লেক্সিটি নামে একটা জিনিস থাকে, আমি ওই কনসেপ্টটা আচ্ছা, আমি বুঝি নাই। ওইটা এভারেজ ওইটা বুঝাইতে হইলে ওইটা আপনাকে আমার আমার নেক্সট ক্লাসে বুঝাবো। আমি আপনাকে অবশ্যই আপনাকে বুঝাবো, কুইক সর্ট পড়ানোর আগে আমি এটা আপনাকে বোঝানোর চেষ্টা করবো এভারেজ কেস কি জিনিস। বাট আপাতত ধরে ওকে নেন আমরা ওয়ার্স্ট কেস নিয়ে চিন্তিত। আবার আরেকটা জিনিস ওকে মানুষজনের ভুল ধারণা আছে, সেটা আমি হয়তো পরবর্তীতে দূর করার চেষ্টা করব। মানুষজন মনে করে থিটা মানে এভারেজ কেস, মানে মানুষ মনে করে যে ও মানে ওয়ার্স্ট কেস, থিটা মানে এভারেজ কেস, আর ওমেগা মানে বেস্ট কেস। দিস আর বুলশিট আইডিয়া, যা আমি ওই যে এভারেজ কেস পড়ানোর সময় একবার বলবো। এই অথবা লোকজনকে কুইজে যখন পাজল করব, কুইজে পাজল করার পর লোকজন যখন ভুল করবে তখন বলবো। এটা করতে স্যার ওমেগা তো বেস্ট কেস। নট নেসেসারিলি স্যার, ওমেগা মানে বেস্ট কেস এটা কথা ঠিক না। ওমেগা মানে একটা ফাংশনের লোয়ার বাউন্ড। এখন মানে ওয়ার্স্ট কেসের হলো তো লোয়ার বাউন্ড আছে। আপনি বলতে চাচ্ছেন যেমন আপনার বাবল সর্ট, এই অ্যালগরিদমটা যাই করেন না কেন এন স্কোয়ার টাইম নিবে। তো আপনি যদি বলেন যে এটা সবসময় কনস্ট্যান্টের চেয়ে বেশি সময় নিবে, ওয়ার্স্ট কেসেরও ওমেগা আছে। মানে এই ওমেগার সাথে ওয়ার্স্ট কেসের কোনো সম্পর্ক নাই, এই জিনিসটা খেয়াল করবেন। ওমেগা আর ওয়ার্স্ট কেস এক জিনিস না, মানে কমপ্লিটলি দুই জিনিস। ওমেগা মানে হচ্ছে একটা লোয়ার বাউন্ড, একটা জাস্ট লোয়ার বাউন্ড, একটা ফাংশনের লোয়ার বাউন্ড মানে হচ্ছে ওমেগা। আর ওয়ার্স্ট কেস মানে হচ্ছে একটা অ্যালগরিদমের যেই কেসটাতে সবচেয়ে বেশি সময় লাগে। দুইটা কিন্তু দুইটার ইউজ কেসই আলাদা। ওমেগা একটা ম্যাথমেটিক্যাল নোটেশন, আর ওয়ার্স্ট কেস বেস্ট কেস এগুলো অ্যালগরিদমিক জিনিস, মানে একটা এটা অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে। আমি এ ব্যাপারে আবার কথা বলবো, এক্ষুনি না, বাট মানে আপাতত আমরা এটা দেখাই, এটার ব্যাপারে নেক্সট একদিন কথা বলবো, ওই যে কুইক সর্ট পড়ানোর সময় ইনশাল্লাহ। একটু ওয়েট করতে হবে ততদিন, ঠিক আছে? জি থ্যাংক স্যার। ইউ ফর দ্য কোয়েশ্চেন্স। তো আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন আপনার কেসের উপর ডিপেন্ড করে এ আর মানে এই যে আপনার এই বেশি কিছু বোঝার এখানে দরকার নাই, বা দরকার নাই বলতে বেশি কিছু বুঝাইতেও হবে না। পরীক্ষায় যদি এই ধরনের কোয়েশ্চেন আসে, আপনি এই আমি চেষ্টা করব আপনাদেরকে এইটা দিয়ে দিতে। মানে এটা আমি কাউকে মুখস্থ করতে বলি না, কারণ মুখস্থ করা এটা ধস্তাধস্তি করার উদ্দেশ্য না। আমি কোয়েশ্চেন যদি করি, আমি এই ধরনের কোয়েশ্চেনের সাথে মাস্টার থিওরেমের এই ইয়াটা আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা মুখস্থ করতে না হয়। এ এর সাথে বি এর সাথে ডি এর সাথে ম্যাচ করে আপনারা ডিরেক্ট কমপ্লেক্সিটি লিখে দিতে পারবেন। তো কোনো ধস্তাধস্তি করতে হবে না। এক, সো কিভাবে লিখতে হবে, ইউ ক্যান ডিরেক্টলি, এটা এটা আমি বানাইছি যে ইউ ক্যান ডিরেক্টলি ইউজ দ্য মাস্টার থিওরেম। কোনো প্রুভিং করতে হবে না, কোনো স্টেটিংও করা লাগবে না। আপনি জাস্ট বলবেন যে ইউজিং মাস্টার থিওরেম এ এত, বি এত, সি এত, ডি এত, এবং তার মানে এ ইকুয়ালস টু এত, অথবা এ লেস দেন এত, বি লেস দেন এত, সো আমরা পেয়ে গেছি টি এন সমান এত। আপনি উত্তর ঠিক মতো দিলেই হবে, 2 লাইন। তো যতগুলি কোয়েশ্চেন দেওয়া আছে সবগুলি 2 লাইন। কিভাবে অ্যাপ্লাই করব ওইটার একটা, আচ্ছা আমি আজকে 7 মিনিট বেশি নিচ্ছি, আপনাদেরকে 6টা 40-এ ছাড়বো, প্লিজ মন খারাপ করেন না, যে 3-4 জন আছেন। নো প্রবলেম স্যার। ওকে ঠিক আছে। সো দেখেন আমি কি করতেছি, এই যে এইটা আমি সলভ করতে চাই, এটা সলভ করতে চাই, যে এইটা আমাকে দেওয়া আছে, এটা তো এখানে আনসার দেওয়া আছে, হয়েই গেল, এটা নাই। আপনাকে এইটা সলভ করতে বলছে যে এইটার অর্ডার কত বের করো বা থিটা কত বের করো। তাহলে এ এর ভ্যালু এখানে 4, বি এর ভ্যালু 2, ডি এর ভ্যালু 1। রিফাত আশা করি আপনি বুঝতেছেন, থ্যাংক ইউ। তো সেইটা যদি হয় আপনি জাস্ট এই টেবিলের সাথে ম্যাচ করবেন। তাহলে এ লেস গ্রেটার দেন বি টু দি পাওয়ার ডি, বি টু দি পাওয়ার ডি এর ভ্যালু হচ্ছে 2, এ এর ভ্যালু হচ্ছে বি এটার চেয়ে বড়। তাহলে এ এর ভ্যালু এটার চেয়ে বড় হইলে আমাদের কেস আছে একটা, সেটা হচ্ছে এই জিনিসটা। তাহলে আসেন, পেয়ে গেলাম সলিউশন হচ্ছে n টু দি পাওয়ার log b বাই a। ওকে, সমস্যা নেই। n টু দি পাওয়ার log b বাই a মানে কি? n টু দি পাওয়ার log b বাই a মানে হচ্ছে n টু দি পাওয়ার log b মানে 2 আর a মানে 4। তাহলে log 2 অফ 4 মানে হচ্ছে 2, তাই না? মানে 2 এর পাওয়ার 2 করলে 4 হয়, বা অন্য ভাষায় বলতে গেলে 4 কে 2 দিয়ে 2 বার ভাগ করা যায়। তাহলে এই জিনিসটা চলে গিয়ে আমার হাতে চলে আসলো শুধু 2, মানে n স্কোয়ার। এই যে আমার সলিউশন n স্কোয়ার।
তাহলে কারাতসুবার প্রমাণ করার জন্য আমরা অনেক ধস্তাধস্তি করছিলাম, ওই যে একটা ম্যাথমেটিক্যাল নোটেশন বুঝতে হয়েছিল। কিন্তু কারাতসুবার ইয়েও যদি আপনাকে কেউ দেয়, চমৎকার ভাবে আপনি সলভ করতে পারবেন। এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 2, ডি এর ভ্যালু 1। এগেইন এ এর ভ্যালু বি টু দি পাওয়ার ডি এর চাইতে বেশি, মানে 3 2 এর চাইতে বেশি। তাহলে সেম এগেইন একই কথা, ও টু দি পাওয়ার ও টু দি পাওয়ার কত, এন টু দি পাওয়ার লগ বি বাই এ, মানে বি বেস এ, বি এর ভ্যালু 2, এ এর ভ্যালু 3। এই এন টু দি পাওয়ার লগ 2 বেস 3, এটা হচ্ছে 1.6। এটা হচ্ছে কমপ্লেক্সিটি শেষ। এই যে আপনি শুধু এ বি সির ভ্যালু আইডেন্টিফাই করবেন, এই কথাটা লিখবেন, পট করে এই লাইনটা লিখে দিবেন, শেষ। এই কথাটা আপনার বলতে হবে না, এটা যদি আপনি বলেন ভালো, আপনার কাছ থেকে এটা আমরা এক্সপেক্ট করতেছি না। সেম একই কথা। স্যার জি বলেন। স্যার এই যে ধরেন tn ইকুয়ালস টু 2t n বাই n 2। বাই 2, হ্যাঁ, এটার সাথে প্লাস দিয়ে আরেকটা ধরেন হ্যাঁ হ্যাঁ, আমি t আসতেছি আসছি n আসছি by something। আসছি। Are you talking about this? জি জি Yes, I'm coming to this. So if that's the case, তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এই জিনিসটা কি হইলো, এটাও আপনি আগের মতো সলভ করতে পারবেন। বাট এইখানে চমৎকার ব্যাপার হচ্ছে, আর আগের কেসটা হবে না, এবার একটা নতুন কেস হবে। a equals to b to the power t। a equals to b to the power t হইলে কি হয়, tn হয় অর্ডার অফ n to the power d log n। ওকে, তো n to the power d মুখস্থ করে দেখেন, d এর ভ্যালু 1, তাহলে n to the power 1 log n, n to the power 1 মানে n log n। সো মুখস্থ, এটা জাস্ট একদম মুখস্থ, বাংলা মুখস্থ। সো ইফ দ্যাটস দ্য কেস, হ্যাঁ মামা আমার এটা লাগছে, হ্যাঁ একটু পরে দিব। সো ইফ দ্যাটস দ্য কেস, সরি আমি, হ্যাঁ তাহলে দেখেন আনআফের কোয়েশ্চেন হচ্ছে এইটা আমি কিভাবে সলভ করব। এটা একটু কঠিন কঠিন লাগতে পারে, যে এখানে মানে এটাতে মাস্টার থিওরেম ডিরেক্ট অ্যাপ্লাই করা যাচ্ছে না। কেন? মাস্টার থিওরেম কি বলে? মাস্টার থিওরেম যে এই পাশে টিএন একটা, এই পাশেও টিএন একটা। ডাবল টিএন থাকলে কি হবে, মাস্টার থিওরেম কিন্তু এই ব্যাপারে আমাদেরকে কোনো আইডিয়া এখনো দিচ্ছে না। কিন্তু অনেকভাবে সলভ করা যায়, বাট একটা ইজি ওয়ে উপায় আছে। দেখেন এই যে ইজি উপায়টা আমি এখানেও বলে মানে লিখে দিছি অলরেডি। প্রবলেমটা বুঝতেছেন কিনা, মানে প্রবলেমটার জটিলতা বুঝলে তারপর আমার কথার মর্ম বুঝতে পারবেন। তো এখানে দুইটা টিএন দেওয়া আছে। সো হোয়াট ক্যান আই ডু ইজ, আমি এইটাকে একটা আলাদা টাইম কমপ্লেক্সিটি ধরতে পারি। এই যে এইটার সলিউশন তো আমি মাস্টার থিওরেম দিয়ে বের করতে পারবো, পারবো না আনাফ? জি স্যার। হ্যাঁ, এইটার সলিউশন আমি বের করতে পারবো। কেমনে বের করতে পারবো? এটা n টু দি পাওয়ার d, তাহলে d এর ভ্যালু এখানে হচ্ছে 1, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে b এর ভ্যালু কত? রিফাত, আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, b এর ভ্যালু বলেন। আল্লাহ, রিফাত চলে গেছে। সো কেউ কি আমাকে b এর ভ্যালু বলবে? সারা আপনি বলবেন b এর ভ্যালু? এইটার জন্য b এর ভ্যালু কত? 1 স্যার। b এর ভ্যালু, b a না, a ও হচ্ছে বি ভ্যালু স্যার 9/4। b এর ভ্যালু 9/4। চমৎকার, b এর ভ্যালু 4/9 না, b এর ভ্যালু হচ্ছে 9/4, কারণ b টা ওখানে নিচে ছিল। তো আমাদের কথা ছিল a এর সাথে b টু দি পাওয়ার d এর সম্পর্ক করা। তো a তো 1, আমরা তো জানি যে এখানে a হচ্ছে 1। সো b টু দি পাওয়ার d মানে হচ্ছে 9/4, আর a মানে তো a, তার মানে a লেস দেন b টু দি পাওয়ার d। তো a লেস দেন b টু দি পাওয়ার d এর জন্য কি কেস ছিল আমি নিজেও জানি না, মুখস্থ, এখান থেকে দেখবো। সেটা হচ্ছে n টু দি পাওয়ার d। কোনো সমস্যা নাই। তাহলে অর্ডার অফ n টু দি পাওয়ার d, এইটুকুর কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n টু দি পাওয়ার d। এখন d কত? d হচ্ছে 1, তাহলে আনাফ বুঝছেন, তাহলে এইটুকুর কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। তো আপনি এটাকে সুন্দর জি স্যার। করে রিপ্লেস করে দিতে পারেন। অর্ডার অফ n মানে হচ্ছে এগেইন সাম cn অথবা শুধু n বা এনিথিং। তো আলটিমেটলি এটার কমপ্লেক্সিটি দাঁড়াইলো tn/4 প্লাস n। এগেইন আপনি এইবার মাস্টার থিওরেম আবার অ্যাপ্লাই করেন। এখানে d এর ভ্যালু 1, এখানে b এর ভ্যালু 4, and then you get some, আবার সেই একই ঘটনা হবে। এগেইন a এর ভ্যালু 1, সো a অবশ্যই b টু দি পাওয়ার d এর চেয়ে ছোট, স্টিল সেম। বুঝছেন আমার কথা? স্টিল এটার কমপ্লেক্সিটি আসবে দিন জি শেষে। হ্যাঁ, তো এরকম যদি আপনার কাছে 10টাও থাকে, আপনি একটু একটু করে সলভ করে করে আগাইতে পারেন। এই হচ্ছে একটা কথা। সো আচ্ছা, সো স্যার মাস্টার, জি স্যার বলেন। স্যার আচ্ছা, এই ইকুয়েশন গুলোতে যখন রিকার্সন ফাংশন নিয়ে মানে রিকার্সিভ ফাংশন নিয়ে কাজ করা হয়, জি। তখন কি তখন টি অফ n/4 মানে বাই বাই অপারেশন গুলো হয় নাকি প্লাস মাইনাস অপারেশনও তো মাঝে মাঝে দেখা যায়? মানে কি চিনার কোনো উপায় আছে যে এটা রিকার্সিভ ফাংশন নাকি নর্মাল ফাংশন? ফর লুপ। রিকার্সিভ ফাংশনে না, ফর লুপ তো ইটারেটিভ। ফর লুপ মানে একটা ইটারেটিভ কাজ। রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে এই যে দেখেন,
আপনি চোখে মুখে দেখতে পাবেন। রিকার্সিভ ফাংশন হইলে মানে লুকানোর কোনো পালানোর কোনো উপায় নাই। যে এইরকম ফাংশন দেখে আপনি চিনতে পারবেন না যে এইখানে এই ফাংশনটাই এই ফাংশনকে দুইবার কল করছে। যেই ফাংশন গুলা রিকার্সিভ সেইখানে আপনি রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি কাজে লাগাইতে পারবেন। এভাবে কেউ লুকায় থাকতে পারবে না যে ফর লুপ দিয়ে আসলে রিকার্সিভ হবে না। ফর লুপ আসলে ইটারেটিভ জিনিস, ইটারেশন করে করে আগায়। আর রিকার্শন মানে হচ্ছে, জি বলেন। মানে এখানে মানে রিকার্সিভ হলে এখানে n/2 মানে এরকম থাকবে, মানে ভাগ ভাগ করা হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভাগ ভাগ করা থাকবে, বা আপনি এইটুকু বুঝতে পারবেন যে এটার মধ্যে রিকার্শন আছে। মানে আপনার ফাংশনে যদি রিকার্শন থাকে তাইলে হ্যাঁ রিকার্সিভ কমপ্লেক্সিটি দিয়ে আপনি এটা সলভ করতে পারবেন। যেমন এখানে n/2 আছে, আপনার কথা শুনলে মনে হচ্ছে শুধু n/2 তেই কাজ হবে, n/1 মানে n-1 দিলে আর কাজ হবে না। কিন্তু আপনি যদি ল্যাবের অ্যাসাইনমেন্টটা দেখে থাকেন ওখানে দেখবেন যে টি অফ এন মানে ওইটা টি অফ এন এর কমপ্লেক্সিটি হচ্ছে এত, টি অফ n-1 প্লাস টি অফ n-2 এরকম কিছু একটা। হ্যাঁ, tn তার একটা তো কনস্ট্যান্ট। এই যে হ্যাঁ একটা কনস্ট্যান্ট আপাতত বাদই দিলাম। তো এই যে এইখানে কি 2 ভাগ করা হয়েছে, 2 দিয়ে ভাগ করা হয়েছে না, না, -1 করা হয়েছে। তারপর কি এটা রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি হয় নাই? হ্যাঁ হয়েছে। হয়েছে। সো মানে 2 দিয়ে ভাগ করা থাকবে, ওইটা মুখস্থ করেন না। আপনি দেখবেন যে এক ফাংশনের মধ্যে ওই ফাংশনকে আবার কল করা হয়েছে কিনা, মানে রিকার্শন আছে কিনা। রিকার্শন থাকলে রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি। আর স্যার এই ইটারেশন, জি স্যার ল্যাবে যে ফাংশন গুলো এরকম হচ্ছে এইরকম আর কোনো এক্সাম্পল দেখানো যাবে, মানে এটা সলভ করা কিভাবে যায়? কারণ কি মাঝে মাঝে প্যাচ লেগে যায়। ইয়াস, হ্যাঁ দেখানো যাবে কিন্তু ক্লাসে না। মানে মানে কি বলবো, তাতেই যে অলরেডি এই ধরনের প্রশ্ন উত্তর দিতে গেলে রেকর্ডের লেন্থ বড় হয়ে যাবে। তারপর ক্লাসে আপনি আমি আর সাইড ছাড়া আর কেউ থাকবে না, তা আর ও আনার আচ্ছা থাকবে। সো এই হচ্ছে ঘটনা। সো ওইটা আচ্ছা, আমরা দেখাবো আস্তে ধীরে, সমস্যা নেই। ঠিক তো আছে। এই হচ্ছে ঘটনা। যদি হয়ে থাকে তাহলে দেখেন কি হলো, এটা তো গেছে। আরেকটা উপায় আমরা সলভ করতে পারি। এইগুলো আপনারা একটু বাসায় বসে পড়বেন যে আসলে কি হচ্ছে, এ টু দি পাওয়ার বিডি হইলে কি হয়। এগুলো আমার খুবই পছন্দের স্লাইড, কিন্তু এগুলো আপনাদেরকে আমি পড়াচ্ছি না, জাস্ট আপনারা সলভ করতে পারলেই হবে। দ্য লাস্ট মেথড যেটা দেখানো খুবই সোজা, ফানি থিং টু ডু, সেটা হচ্ছে এই যে আপনি সাবস্টিটিউট করবেন। এটা আসলে ম্যাথমেটিশিয়ানদের পছন্দ, বা যারা হচ্ছে ম্যাথ নিয়ে গুতাগুতি করে, ম্যাথমেটিশিয়ান না, মানে যে ম্যাথ টাইপের যারা 100 পায় আর কি, আমার মতো যারা, তারা হচ্ছে এইটা পছন্দ করে। তারা এইসব মাস্টার থিওরেম অ্যাপ্লাই করতে চায় না, তারা হচ্ছে রিকার্সিভ ফাংশনকে রিকার্সিভ ওয়েতে ট্রিট করে, একটা ফর্মুলা বের করার চেষ্টা করে। কেমন? এটা আছে, এইটার জন্য আবার ফর্মুলা বসাবে। tn যদি 2 ইন্টু tn/2 প্লাস n হয়, তাহলে tn/2 কি হবে? 2 ইন্টু 2 t n/4 প্লাস n/2 প্লাস n। এই যে এই nটা এখান থেকে আসছে, এটা নতুন কিছু না, জাস্ট tn/2 এর জন্য এই রিকার্শনটাকে আমি আবার রিপ্লেস করছি, বুঝছেন? ইয়েস স্যার। হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ। আচ্ছা তাহলে খেয়াল করে দেখেন, দিন শেষে আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার ইন্টু 2 টি, সরি 2t না, 2 দিয়ে তো মাল্টিপ্লাই করলাম, 2 স্কোয়ার tn/4 প্লাস এই যে 2 আর এই যে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করেন একটা n প্লাস বাইরের n। তাহলে দিন শেষে যদি আপনি একটু সিম্পলিফাই করে লেখেন, তাহলে 2 স্কোয়ার টি n/2 স্কোয়ার প্লাস 2n। তাহলে এই হচ্ছে কথা, 2 স্কোয়ার টি n/2 স্কোয়ার প্লাস 2n। তাহলে এইভাবে করে নামতে 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 কি হবে, আমি যদি জেনারেলাইজ করি যে কোনো লেভেল কে তে 2 টু দি পাওয়ার k টি n/2 টু দি পাওয়ার k প্লাস nk, দুইটা n মানে প্রতি লেভেলে n একটা একটা করে যোগ হয়। তাহলে আমি যদি k লেভেল নামি তাহলে nটা k পাওয়া যাবে। আনাফ, আপনি কি বুঝছেন? আমি একটু তাড়াহুড়া করতেছি। জি স্যার। আচ্ছা চমৎকার। যদি বুঝে থাকেন তাহলে খেয়াল করেন এটা আমরা কখন থামবো, যখন আমার রিকার্শন বেস লেংথে পৌঁছায় যাবে, মানে n এর ভ্যালু যখন, মানে এই জিনিসটা যখন 1 হবে তখন থামবো। তার মানে n/2 টু দি পাওয়ার k 1 হইলে আমি থামবো। তার মানে k এর ভ্যালু log n হইলে আসলে আমি থামবো। সেই এই লাইনটা কিন্তু আমার বুঝতেই হচ্ছে, ট্রি দিয়ে করি, হাতি ঘোড়া জাগিয়েই করি। সেইটা যদি আমি বুঝতে পারি, তাহলে এবার দেখেন আমি কে এর এই যে লগ এন ভ্যালুটা এই ইকুয়েশনের সব জায়গায় জায়গায় বসাই দিব। কেটাকে আমি চিনি না, কেটাকে আমি ধরছিলাম, সেই কেটাকে আমি রিপ্লেস করে দিব। তাহলে 2 টু দি পাওয়ার কে মানে আসলে n, এই যে এখান থেকেই দেখা যাচ্ছে। তাহলে এটা মানে আসলে n, আর টি অফ 1 মানে যে n/2 টু দি পাওয়ার কে মানে 1, টি অফ 1 মানে 1, তার মানে n ইনটু 1 প্লাস n কে, n তো n এর জায়গায় আছে, কে মানে লগ n।
তাহলে n log n, তাহলে এই পাশে n প্লাস n log n। তাহলে খেয়াল করে দেখেন, মানে আপনি একটু যদি বুঝার চেষ্টা করেন, আমি আসলে অনেক তাড়াহুড়া করছি, বাট একটু যদি দেখেন বুঝতে সুবিধা হবে। বারবার যদি এভাবে ইয়ে করতে থাকেন আপনার জিনিসটা এরকম হবে। কখন আমি থামবো? যখন আমার এটা 1 হবে। এটা যখন 1 হবে সেই p এর ভ্যালু নিয়ে জায়গায় জায়গায় বসাই দিলে আপনি এই চমৎকার ফর্মুলাটা আরো একবার পেয়ে যাবেন, n প্লাস n log n। দিন শেষে এটাকে রাখলে মানে অর্ডার ইউজ করলে থাকে হচ্ছে n log n। সেই একই ঘটনা, এটাই কিন্তু আমার ওই যে মার্জ সর্টের কমপ্লেক্সিটি, এগেইন n log n। 3 ভাবে আমরা দেখলাম, মাস্টার মেথড দিয়ে দেখলাম, সাবস্টিটিউশন মেথড ইউজ করে দেখলাম, আর যদি আমরা খুব বেশি গিক হই যে দেখো পারো কিনা, তাইলে হচ্ছে আমরা ট্রি মেথড ইউজ করব। আমি মোটামুটি শিওর ট্রি মেথড ইউজ করে আপনি যদি